ছেলে তো একটু তো রাগ হবেই। ইনফ্যাক্ট একটু রাগ হলে তো ভালো, কারণ ছেলেটাকে তো তৈরি করতে হবে অ্যাগ্রেসিভ হিসাবে। কিন্তু কান্নাটা তো অপোজিট, কান্নাটা তো অ্যাগ্রেশনের লক্ষণ নয়, কান্নাটা কোথাও হেরে যাওয়ার লক্ষণ। ছেলেটি তো হারতে পারবে না। সুতরাং কোনো রকম হারের ক্ষেত্রে যা কিছু ইমোশনস যেগুলো পরাজয়ের সাথে আসে, যেগুলো মন খারাপের সাথে আছে, পারলাম না এরকম বোধের সাথে আসে, এইগুলো ছেলেরা এক্সপ্রেস করতে পারবে না। আমাদের ছোটবেলা থেকে কেন শেখানো হয় যে তুমি পড়াশোনা, খেলাধুলা, এমনকি তোমার সঙ্গে যে বন্ধুটি আছে তার সঙ্গে তোমার প্রত্যেক দিন প্রত্যেকটা বিষয়ে তোমাকে জিততে হবে। তার মানে আমাকে ওই জায়গাটা থেকে কি শেখানো হচ্ছে যে সে বন্ধু কথাটা শুধু শব্দে আছে, সম্পর্কে নেই। সেখানে সে প্রতিযোগী। ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে মেল সুইসাইডের সংখ্যা হার সব থেকে মানে বেশি মেয়েদের তুলনায় 70% অফ যারা দোজ হু ডাই বাই সুইসাইড দে আর মেন। কারণ এই চাপ নেওয়া যায় না। এখন দেখবে যে 24-25 বয়সের পর থেকে ছেলেদের স্ট্রোক হচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। মহিলারা 60 বছর পরেও দিব্যি ঠিকঠাক। কারণ কি? স্ট্রেস ম্যানেজমেন্টে একদম 5 জন মহিলা যদি এক জায়গায়, মেয়ে যদি এক জায়গায় থাকে, এত তারা নিজেদের মধ্যে কথা বলবে, এত মন খুলে গল্প করবে, এত কান্নাকাটি করবে, এত হাসাহাসি করবে যে তার ভিতরে কিছু চেপে থাকে না। আর যদি 5 জন পুরুষ একসঙ্গে থাকে, তাদের কাজের গল্প, টাকার গল্প, কার কটা বাড়ি হবে, এইসব চিন্তা, কেউ কারোর মনের ভিতরে কি আগুন জ্বলছে সেটা কেউ একটু প্রকাশ করবে না। হ্যাঁ, কটা ছেলেদের ওপরে সেক্সুয়াল ভায়োলেন্সের কেস রিপোর্টেড হয়, যেখানে সরকারি তথ্য বলছে যে 50-50। এখানেও কি সেই মনস্তত্ত্ব যে আমার সাথে অ্যাবিউজ হয়েছে, আমি তো পুরুষ, আমি এই গল্পটা আমার বলতে প্রবলেম, পারবো আমি না। বলতে পারবো না, আমাকে তো লজ্জায় আমি অধপতন হয়ে থাকবো। আমি একটা মেয়েরও কিছু লজ্জার ইস্যু আছে, কিন্তু তাহলেও একটা মেয়ের একটা সাপোর্টের জায়গায়ও আছে যে ওর ওপরে হয়েছে, অন্তত রেকগনাইজড। আমার ওপরে যদি কোনো যৌন নির্যাতন হয়ে থাকে, এটা রেকগনাইজড নয়। মহিলা মানে এইভাবে থাকতে হবে, পুরুষ মানে এই। এখন তুমি ভাবো যে প্রত্যেকেরই বাড়িতে মা, বোন, মেয়ে আছে, তো তার মানে কি আমি সব মহিলাদেরকে বা সব মেয়েদেরকে একটা ব্র্যাকেটে রেখে দিলাম, আর সব পুরুষদেরকে আমি একটা ব্র্যাকেটে বা একটা গোষ্ঠীতে ফেলে দিলাম। তার মানে কি আমি, তুমি, যে রেপ করছে, যে অ্যাসিড মারছে, আমরাও সেই দলের মধ্যে পড়ে যাচ্ছি। নমস্কার, চলে এসেছি ভাবনগরের নতুন পর্ব নিয়ে। প্রতিবারের মতো এবারও আমি গম্ভীর, কিন্তু আপনাদের গম্ভীর ভাব কেটে যেতে পারে। আমরা 3 জন পুরুষ বসে আছি এবং বহুদিন থেকে আপনারা কমেন্ট বক্সে লিখছেন যে প্রচুর নারী কেন্দ্রিক নাকি কথাবার্তা হচ্ছে আমাদের চ্যানেলে, পুরুষ বর্জিত একটা আমাদের চ্যানেল হয়ে উঠেছে। সুতরাং আজকে আমরা পুরুষের অধিকারের জন্য লড়বো। জিন্দাবাদ জিন্দাবাদ বলতে পারবো না, এইটুকু ক্ষমা করবেন। আর একটা যে বিষয়টা আছে যে আমাদের চ্যানেলের একটা জয়েন বাটন বলে একটা বাটন দিয়েছে ইউটিউব, দয়া দাক্ষিণ্য করে। আপনারাও যদি একটু দয়া দাক্ষিণ্য করে তার মধ্যে যদি কানাকড়িও একটু দিতে পারেন, তাহলে আমাদের এই ধরনের এই মানে একেবারে আমাদের পকেট ফ্রেন্ডলি নয় বিষয়টা, নিজেদের গ্যাঁটের খরচ করে টোরেই এসব চালাতে হচ্ছে। তা আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন, তাহলে আরও কিছুদিন আমরা যাতে এরকম একটা ইনিশিয়েটিভকে নিয়ে যেতে পারি। বিদেশ থেকেও আমাদের অনেক বন্ধুরা আমাদেরকে বলেন খুব ভালো টলে লাগছে। বিদেশে নাকি ডলারের এখন তো যেভাবে রেটটা বাড়ছে, আপনারা একটু দেখতে পারেন, পাঠাতে পারেন। আমরা পুরুষ নিয়ে আলোচনাতে যাই, মানে নারী এবং মহিলারাও দেখতে পারেন, ভয় পাওয়ার কিছু নেই। আমরা দাঁত, মুখ বা নোখ একেবারেই বার করি না। তোমরা বলো যে এই যে আমরা 3 জন পুরুষ বসে আছি এবং বিষয় হচ্ছে পুরুষের অধিকার এবং পুরুষের অনধিকার, এই নিয়ে আমরা কথা বলবো। এইটা বলতে গিয়ে, এটা ভাবতে গিয়ে কেমন মনে হচ্ছে? এটা কি ঠিক হচ্ছে যে এইখানে যদি একজন নারী তোমাদেরকে বসে, মানে যদি আমাদের যে আর একজন আমাদের এই দলটির সাথে আছে আশীর্বাণী যদি এখানে অ্যাঙ্কারের ইয়েতে থাকতো, সিটে থাকতো, এবং সে যদি তোমাদেরকে এইভাবে প্রশ্ন করতো, সেটা সুবিধাজনক হতো নাকি একজন পুরুষের সাথে কথা বলাটা অনেক বেশি সুবিধাজনক? একজন পুরুষের সাথে কথা বললে আমরা করে কথাটা বলতে সুবিধা হতো। আচ্ছা, যে কারণ কোথাও হয়তো অভিজ্ঞতাগুলো একই ধরনের এবং কিছু কিছু জিনিস হয়তো খুব বেশি বোঝাতে হতো না, খুব তাড়াতাড়ি রিলেট করা যেত। ওইটা তো একটা সুবিধে হতো। তাছাড়া আর কিছু সুবিধা হতো শামীম, আর হতো কিছু সুবিধে? পুরুষরা তো সবসময় সুবিধা পেয়েই আসছি, তো মহিলা থাকলেও তারাও যদি একটু অধিকার পেত তাহলে একটু ভালো লাগতো।
তবে পুরুষ আছে মানে যেটা দীপদা বললো, অনেকটা মনে হবে যে হ্যাঁ একদম পাশাপাশি না, মানে সামনাসামনি এই অধিকার করুণার ভাইয়ের অধিকার মতো। নয়, মানে সমানুভূতির অধিকার, তাই তো? মানে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা পুরুষ একটু বলে আগে একেবারেই দায়া দক্ষিণে নেই। হ্যাঁ একটু আগে যেটা বললাম যে পুরুষের অধিকার নিয়ে আমরা আজকের চর্চা করব, আলোচনা করব, সেই জন্যই বললাম যে পুরুষের চর্চাতেও মহিলা যদি অংশগ্রহণ করে তাহলে মনে হয় আরো একটু ভালো হতো। আর একটু ভালো হতো, মানে আমি কি উঠে যাব তাহলে, সিট ছেড়ে দেবো? আমি বলিনি যে রিপ্লেসমেন্ট, এখনো সুযোগ আছে। না, যাই হয়, জকস অ্যাপার্ট, আমি এবার যাই। যে বিষয়টা হচ্ছে যে এই যে আমরা হাসছি, কিন্তু একজন পুরুষ কাঁদতে গেলে অনেক বেশি, আমি কান্নাটা কাঁদতে পারি না, মানে আমরা নিজেরাই ব্যক্তি অভিজ্ঞতায় জানি যে আমাদেরকে কাঁদতে গেলেও বাথরুমে যেতে হয়, বাথরুমে অনেক লুকিয়ে কাঁদতে হয়, বা একেবারে আমরা কাঁদতে পারি না। এবং এইটা তো শুধু আমাদের, তো এই দেখাটা শুধু তো আমাদের নয়, আমাদের অভিজ্ঞতা থেকে নয়, সে তার পেছনে অনেক সামাজিক নির্মাণ আছে। এই যে মর্দ কো দর্দ নেই হতা, বা পুষ্পা ঝুঁকেগা নেই, এই যে বিষয়, যেখানে একজন পুরুষ কোনো রকম ভাবেই কোনো কিছুর নিচে মাথা নত করতে পারে না, এই যে বোধ। এবং যেভাবে আমরা দেখি যে রামের বিলাপ যখন আমরা পড়ছি, সেখানে রামকে কাঁদতে দেখছি, কিন্তু এখন আমরা যে রামকে দেখছি সেই রাম মাচো আর কি, সেই রামের একটা অন্য ভাবনা, তার বডি টডি মাসেল টাসেল নিয়ে সে কাঁদতে টানতে জানে না, তার বিরহে কান্না টান্না আসে না আর কি, এরকম রামও আমরা দেখছি। এই যে একটা বদলে যাচ্ছে, এবং যাচ্ছে, গিয়েছেই হয়তো দীর্ঘদিন ধরেই গিয়েছে, সেইখান থেকে তোমরা যদি অভিজ্ঞতাগুলোকে বলো যে কিভাবে এই বদলটা এলো, এবং এর ফলে একজন পুরুষকে কি কি রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই সময়। এক এক করে শুনবো, মানে দীপ তুমি বলো প্রথমে। জিনিসটা যে খুব একটা বদলাচ্ছে সেটা নয়, বিভিন্ন পরিস্থিতিতে আলাদা রকম ফোকাস পাচ্ছে। একটা যেটা হলো যে ইমোশনস এক্সপ্রেস করার ক্ষেত্রে আমি যদি খুব ব্ল্যাঙ্কেট বলে দিই যে সমাজ এরকম বলছে যে ছেলেরা কোনো ইমোশনস এক্সপ্রেস করতে পারবে না, সেটা নয়। ছেলেরা দুঃখের, পরাজয়ের, প্রতারিত হওয়ার ইমোশনস এক্সপ্রেস করতে পারবে না, কিন্তু ছেলেরা রাগের ইমোশন এক্সপ্রেস করতে পারে। ইনফ্যাক্ট ওটা যে একেবারে বাড়িতে বাচ্চাদের শেখানো হয়, ছেলেদের শেখানো হয় যে তোমরা ভালো করে রাগতে শেখো, সেটা বলছি না। রাগলে সেটার জাস্টিফিকেশন আছে। ছেলে তো একটু তো রাগ হবেই। ইনফ্যাক্ট একটু রাগ হলে তো ভালো, কারণ ছেলেটাকে তো তৈরি করতে হবে অ্যাগ্রেসিভ হিসাবে। তো এই যে ছোটবেলা থেকে ছোট ছোট জিনিসে রাগ করবে, সে যাকে বলে ট্যান্ট্রাম থ্রো করবে, এটা তোর প্র্যাকটিস হচ্ছে যে কিভাবে সে আরও বেশি অ্যাগ্রেসিভ হবে। কিন্তু কান্নাটা তো অপোজিট, কান্নাটা তো অ্যাগ্রেশনের লক্ষণ নয়, কান্নাটা কোথাও হেরে যাওয়ার লক্ষণ। ছেলেটি তো হারতে পারবে না। সুতরাং কোনো রকম হারের ক্ষেত্রে যা কিছু ইমোশনস যেগুলো পরাজয়ের সাথে আসে, যেগুলো মন খারাপের সাথে আছে, পারলাম না এরকম বোধের সাথে আসে, এইগুলো ছেলেরা এক্সপ্রেস করতে পারবে না। তো ছোটোবেলা থেকে ধরুন আমার দু ভাই বোন একসাথে বড় হয়েছি, যেরকম মারামারি হয় মারামারি হতো। আমি খুব আর্লি অন শিখেছিলাম যে মার খেয়ে কান্নাকাট করলে খুব মুশকিল আছে আর কি। মানে ওটা আমার বোনের কমপ্লেন্ট, হ্যাঁ, দাদা তো কিছু করলে কান কেঁদে দেয় আর কি, এইটা। তো আমি খুব তাড়াতাড়ি শিখলাম যে এইটা কোনো, এটা আমার দেখানো চলবে না। আমি আরও দুমদাম কয়েকটা মেরে দিলাম, তাও অ্যাকসেপ্টেবল, কিন্তু কান্নাটা কাঁদা চলবে না। তো কিছু আমাদের ওই ডিভিশন করে দেওয়া হয়েছে, ছেলেরা এই ধরনের ইমোশনগুলো এক্সপ্রেস করবে, মেয়েরা এই ধরনের ইমোশনগুলো এক্সপ্রেস করবে। দর্দ হয়, সেটা আমার এখন মনে পড়ছে, সে আমরা ছোটোবেলায় যে সিনেমাটা দেখি, সিনেমাটা গান খুব হিট গান ছিল, শুধু দর্দে দিল হয় ছেলেদের, আর দর্দে জিগার হয়, এছাড়া আর কোনো দর্দ ছেলেদের হওয়ার কথা নয় যে সেইটা সে করবে। তবে খুব ইন্টারেস্টিং, তুমি যখন এই যে রামের এক্সাম্পলটা দিলে, অ্যাকচুয়ালি তো বাল্মীকিতে বজ্রের মতো কঠোর আর কুসুমের মতো কোমল দুটোই বলা হয়েছে, এবং পরিস্থিতি অনুযায়ী জিনিসটাকে নতুনভাবে ইন্টারপ্রিটেশন হচ্ছে, সেটা আলাদা বিষয়। তাই জন্য একেবারে যে আবহমান কাল ধরেই যে একই ধরনের কি বলবো এই মার্দানগি ডেফিনিশন চলে এসছে সেটা নয়। খানিকটা এটা আমাদের কলোনিয়াল যে ইম্প্যাক্ট হয়েছে তার হ্যাংওভার থেকে আমি বলবো যে অনেক বেশি এক্সট্রিম হয়ে গেছে জিনিসটা। হয়তো প্রি কলোনিয়াল ইয়েতে যেটুকু আমরা
জানতে পারি, বুঝতে পারি, যেটুকু এভিডেন্স আছে, সেটাতে এতটাও মানে কি বলবো, বিবেকানন্দের লেখা থেকেও দেখেছি ভারতবর্ষের লোক অনেক বেশি সহনশীল, সহ্য করতে পারে, মেনে এই বিষয়টাও ইনফ্যাক্ট খুব ইন্টারেস্টিং। যখন 1857 মহাবিদ্রোহের পর যখন ব্রিটেনে প্রথমে পার্লামেন্টে আলোচনা হচ্ছে যে এবার তো কোম্পানির হাত থেকে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে আমাদের শাসনভার এবার ব্রিটিশ সরকারের কাছে চলে আসতে হবে, সেখানে যে মানে একের পর এক সাংসদরা দাঁড়িয়ে যে বক্তব্য রাখছেন, সেই বক্তব্যটা ঠিক এরকম যে ভারতবর্ষের লোকেরা ভীষণ মেইলি, আচ্ছা, ভেরি এফেমিনেট, আচ্ছা, সো দে নিড আ স্ট্রং ডোজ অফ ম্যাসকুলিন রুল, যেটা ব্রিটিশেরা দিতে পারবে। ব্রিটিশ সিংহের সেই শাসনতন্ত্রটা দরকার। তো সেখানে আমার মনে পড়লো যে তারা যেভাবে কনস্ট্রাক্ট করতেন ভারতীয়দের, যে খুব মেলি হিসাবে, সুতরাং তাদের নিজেরা নিজেদের স্বায়ত্ত শাসন কি করে করবেন, নিজেদের শাসন করতে পারবেন না, একজন বলিষ্ঠ শাসকের প্রয়োজন হবে। এবং খানিকটা সেটার রিয়াকশনে হয়তো ভারতবর্ষে সিভিলাইজেশনালি এই জেন্ডারের যে তফাৎটা তুমি বলছো, এটা ভীষণ কি বলবো, অত্যন্ত স্পষ্ট হতে লাগলো এবং বিচ্ছিন্ন হতে লাগলো। মানে একটি পুরুষের শরীরের মধ্যে আমরা দুটো জিনিস দেখতে আস্তে আস্তে ভুলতে শুরু করলাম। সো এইটা একটা কোথাও আমার মনে হয়েছে তোমার কথায় আর কি। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দিলে যে এই যে মেলি ভাবে আমাদেরকে দেখা হতো একটা সময়। আর একটাও যে বিষয়টা থাকছে, এই যে কাঁদতে পারে না, কিন্তু এইখানেও তো অনেক তথ্য উঠে, মানে অনেক কথা উঠে আসে, মিথ আমি ধরে নিই, যে কান্নাটা সবারই সামনে কেঁদো না, আসলে কান্নাটা দুর্বলতার প্রতীক, এবং তুমি যদি তোমার দুর্বলতাকে প্রকাশ করে ফেলো তাহলে আর একজন তোমাকে চেপে ধরতে পারে বা টুটি চেপে ধরতে পারে, এই যে ভাবনা, এটাও কি কোথাও থেকে যাচ্ছে? একদমই তাই। যেখানে আমাদের দুর্বলতা দেখাবো, যেখানে দেখাবো যে আমি কিছু করতে পারছি না, ওই জায়গাগুলো আমাদের এক্সপ্রেস করা চলবে না। কারণ আমাদের সারাক্ষণই দেখাতে হবে আমরা খুব বলিষ্ঠ, আমরা খুব, আমাদের উপরে মানুষ নির্ভর করতে পারে, আমরা নেতৃত্ব স্থানীয়, সে সামাজিক ক্ষেত্রেই হোক, পারিবারিক ক্ষেত্রেই হোক, বন্ধুদের নেটওয়ার্কেই হোক, আমাকে নেতা হয়ে উঠতে হবে। তো আমার তো কোনো দুর্বলতা প্রকাশ করা চলবে না, আমি কারোর সাথে এই দুর্বলতা নিয়ে কথাও বলবো না। কারণ ওই যে যেটা কথা বললাম, প্রাইভেটে কথা বললেও সেটা পাবলিক যদি হয়, তাহলে তো আমার পুরো রোল নিয়ে, মানে পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে সামাজিক জায়গায়। শামীম, কিভাবে দেখো এই কান্না, পুরুষের কান্নাকে? আমরা সাধারণত পুরুষ মানুষদের, এই সমাজ বলো আর যাই বলো, পুরুষ মানুষদের একটা জিনিসভাবে তৈরি করেছি যে পুরুষ মানে সে অপরাজেয়, যেটা বারবার আলোচনাতে উঠে আসে যে পুরুষকে হারা যাবে না, পুরুষকে দুর্বলতা দেখানো যাবে না, পুরুষকে ভাঙা যাবে না। কিন্তু প্রশ্নটা সেইখানে যে পুরুষ যদি কোথাও পরাজয় স্বীকার করে বা কোথাও যদি ভাঙে, সেখানে ক্ষতিটা কি বা তার সমস্যাটা কোথায়? বিষয়টা সেটা না ভেবে একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করা হয় যে পুরুষ যতক্ষণ না জিততে পারছে ততক্ষণ সে কিন্তু প্রকৃত পুরুষ বলে নিজেকে প্রমাণ করতে পারবে না। সেটা তুমি পরিবারের ক্ষেত্রে দেখো, বা বাইরের জগতের ক্ষেত্রে দেখো, বা তুমি পৌরাণিক যে কোনো চরিত্রে দেখো, সব জায়গায় তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি জিতে আসবে, বলশালী এবং জিতে আসবে। এবার এই যে তুমি একটা কথা বললে যে আগের রামায়ণ আমরা যখন টেলিভিশনে দেখতাম, সেখানে রামের যে চরিত্র আমরা দেখে এসেছি, আর রিসেন্ট যে আমরা রামের দেখলাম, যেটা বাহুবলী রাম, যেটা নিয়ে প্রচুর চর্চা হলো সারা ভারতবর্ষে এবং প্রচুর ঝড় উঠেছে, এই জিনিসটা কেন হলো? এখানেও তো ওইভাবে দেখানো যেত সেই আগের রামের মতো। তার মানে বুঝতে হবে যে এখন মানুষ এই রকমভাবে রামকে দেখতে চাচ্ছে, যে তার বিশাল মাচো বডি হতে হবে, তার মধ্যে একটা মানে অপরিসীম অহংকার এবং উদ্ধত ভাব থাকবে, এবং তাকে দেখে যেন তার পাশে যারা আছে তারা ভাবতে পারে যে না, একে হারানো সম্ভব নয়, এবং ভয়ও পাবে। মানে সে যেন আমার কাছে একজন পথপ্রদর্শক নয়, সে আমার কাছে একজন কি বলবো, পাশের বাড়ির বন্ধু নয়, সে যেন আমার শাসক হিসাবে চলে এসছে। তো এই জিনিসটা যেন আমরা এখন পুরুষদের কাছ থেকে দেখতে যাচ্ছি। তো আমি যখন একজন শাসক, যেটা দীপদা একটু আগেই আলোচনা করলো, যেটা আমরা একজন শাসকের কাছে কি দেখতে চাইবো, যে শাসক খুব দুর্বল হবে, শাসক খুব কাঁদবে,
শাসক খুব সমব্যথী হবে? শাসক হবে খুব কড়া, খুব মেজাজি, খুব অত্যাচারী। এবারে আমাদের তো ভাবতে হবে যে এই ধরনের পুরুষ হয়ে সত্যিকারে কি আমাদের খুব উপকার হচ্ছে, নাকি এই ধরনের পুরুষ তৈরি করতে গিয়ে আমরা আরও নিজেদেরকে ক্ষতি করছি? আমাদের কতটা সুবিধা হচ্ছে, নাকি আমাদের আরও বেশি অসুবিধার মধ্যে আমরা পড়ছি? আমাদের ছোটবেলা থেকে কেন শেখানো হয় যে তুমি পড়াশোনা, খেলাধুলা, এমনকি তোমার সঙ্গে যে বন্ধুটি আছে তার সঙ্গে তোমার প্রত্যেক দিন প্রত্যেকটা বিষয়ে তোমাকে জিততে হবে। আমি সারা দিনে 5টা কি 6টা যদি আমার ক্লাস হয়, সেই ক্লাসের প্রত্যেকটা বিষয়ে যদি আমি কোনো ক্লাসে যদি আমি আমার বন্ধুর থেকে কম মার্কস হয়, আমি যখন স্কুল থেকে বাইরে বেরোচ্ছি, আমার মা ওইটুকু বয়সে আমাকে আরও 5জন গার্জিয়ান এবং আমার বন্ধুদের সামনে আমাকে সেখান থেকে বকতে বকতে বাড়িতে আসে। তার মানে আমাকে ওই জায়গাটা থেকে কি শেখানো হচ্ছে? যে সে বন্ধু কথাটা শুধু শব্দে আছে, সম্পর্কে নেই। সেখানে সে প্রতিযোগী। এবং ধীরে ধীরে সে যত গ্র্যাজুয়ালি বড় হচ্ছে, প্রত্যেকটা সম্পর্কে সে কোনো কিন্তু আর ওইভাবে তার সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন না করে সবসময় ভাবতে আরম্ভ করছে যে ওকে আমার হারাতে হবে, ও আমার কন্টিনিউয়াসলি একটা প্রতিযোগী। এই জিনিসটা প্রত্যেকটা পুরুষকে কিন্তু চ্যালেঞ্জে ফেলছে। এইখান থেকে তোমাদের কাছে আবার একটা প্রশ্ন নিয়ে আসবো, যে এই যে নতুন যে সিনেমা, খুব বিতর্কিত সিনেমা গেল আর কি, আমি নাম নিচ্ছি না, সেখানে একটা আলফা মেল বলে একটা কনসেপ্ট উঠে এলো। মানে সেটা নিয়ে আগেও ছিল আলফা মেলের কনসেপ্ট, কিন্তু আলফা মেল নিয়ে অনেক বেশি কথোপকথন চালু হলো একদম মেন স্ট্রিম মিডিয়াতে। এই যে আলফা মেল বিষয়টাকে তোমরা কিভাবে দেখো? এবং তারপর যেটা যাবো দীপ তোমার কাছে, এর আগের দিন তুমি কথা বলছিলে যে এই মেল, এইরকম মেল গেজিং বা এইরকম পৌরুষ, তারপরে যখন একটা মানুষ তার যে সফটনেস, তার যে সফট স্কিল হারিয়ে ফেলছে পুরুষেরা, সেই বিষয়টাতে যাবো। তার আগে এই আলফা মেলটা যদি বলো, আলফা মেলটাকে তোমরা কিভাবে দেখো? যে আদৌ আলফা মেল বলে কিছু হয়, নাকি এটাও নির্মাণ এক ধরনের? এ খুব মজার ব্যাপারটা। আলফা মেল আর বিটা মেল এগুলো না, প্রথমে যারা অ্যানিমাল বিহেভিয়ার অবজার্ভ করতো, তারা বেবুন এবং মানে বন মানুষদের সোসাইটিকে অ্যানালাইজ করতে গিয়ে এটা ব্যবহার করতো। অর্থাৎ আমরা বাংলায় বলি না যে মানে অনেক সময় হনুমানের দল যখন চলে আসে, একটা পালের গোদা একটা বসে থাকে, মানে নামটাই পালের গোদা। সে চুপচাপ একটা জায়গায় বসে থাকে, তার চারপাশে কিছু মানে মহিলা বাঁদররা বসে থাকছে বাচ্চা টাচ্চা নিয়ে। আর কম বয়সী ছেলেরা যারা, তারা আর কি প্রথমে বর্ডারে থাকছে আর কি, যে তারা গিয়ে ওই পেয়ারাটা নিচ্ছে, এটা নিচ্ছে, সেটা শুরু করছে, সব ওরা শুরু করছে আর কি। বাকি যা কিছু কালেকশন হচ্ছে সেটা পালের গোদার কাছে আসছে। এবার এটাকে ওরা আলফা মেল বলতেন, অর্থাৎ যে একেবারে কেন্দ্রে বসে থাকছে এবং যার বাকি স্ত্রী বানরদের সাথে বা বন মানুষদের সাথে সঙ্গমের অধিকার প্রাথমিক, তারই সন্তান হবে। বাকি ছেলেরা যারা কম্পিটিশনে হেরে গেছে, তারা সাইডে থাকবে, তারা বেশি চ্যালেঞ্জ করবে না। এবার মুশকিল হচ্ছে যে যারা এই ধরনের পশু বিহেভিয়ার নিয়ে স্টাডি করেন, তারা কিন্তু বারবার একটা কথাই বলেছেন যে পশুদের ব্যবহার বা তাদের সামাজিক যে কনস্ট্রাকশন, সেটা থেকে মানুষের সামাজিক কনস্ট্রাকশনের কে মেলালে চলবে না। কারণ একদিকে যেমন মানুষ এই বাঁদর মন মানুষ থেকে ডিসেন্ডেন্ট, সুতরাং আমাদের ওটার একটা সামাজিক কনস্ট্রাকশনের উত্তরাধিকার আছে, কিন্তু মানুষ আবার বাঘ, সিংহ, নেকড়ে, কুকুরের মতো কিন্তু আমিষাশী। অর্থাৎ যে সমস্ত ভেজিটেরিয়ান বেবুনরা একসময় মাটিতে নেমে শিকার করতেন, তাদের বংশেই মানুষের জন্ম। সুতরাং আমরা দু ধরনের যে সামাজিক স্ট্রাকচারটা কিন্তু মিলেমিশে তৈরি। এবার কি হয়, আমাদের নিজস্ব বায়াসটাকে, এটা বিশেষত গত 200-300 বছরে হয়েছে, সো কল্ড আলোকপ্রাপ্তর যুগের পরে, এনলাইটেনমেন্ট, আমরা সব বৈজ্ঞানিকভাবে সব কিছু দেখব। তো আমরা সবাই জানি যে আমার বৈজ্ঞানিকভাবে সব কিছু দেখার চাপ, সেটাও এক ধরনের মৌলবাদ সৃষ্টি করে, সায়েন্টিজম বলি আমরা আর কি। ওটাতে কি হলো যে
এবার আমায় দেখতে হবে যে মানুষের বিহেভিয়ার কোথায় আছে, এবার চলে গেলাম পশুদের মধ্যে, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং যে ওই দুটো একই ধরনের মানে বিবর্তনের মধ্যে দিয়ে যায়নি। তো এবার আমার যদি একটা বায়াস থাকে, আমি কোনোভাবে পড়লাম একটা বইয়ে যে এরকম পশুদের ব্যবহারের মধ্যে এরকম হায়ারার্কি আছে, সেটাকে লাগিয়ে দিলাম করে অ্যালফা মেল হয়ে গেল, বিটা মেল হয়ে গেল। এবার সব বিটা মেলটা কি? বিটা মেল হচ্ছে যারা একটু সাবঅর্ডিনেট, আচ্ছা, যারা আমি বলবো বাংলা সিনেমার বেকার ছেলে, তাপস পাল, যাকে কিডনি বিক্রি করে টাকা দিতে হচ্ছে কিন্তু কেউ তাকে বুঝলো না আর কি, বিটা মেল। কিন্তু এবার এই দুটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হয় না বলে এখন তো আবার অজস্র রকম মেল হয়েছে, সিগমা মেল আছে, ওমেগা মেল আছে। মানে স্বাভাবিক, মানে এই অ্যালফা মেল বিটা মেলের থিওরি তো মানুষের সমাজে খাটে না, জোর করে খাটানোর চেষ্টা হলেও। সুতরাং এবার অ্যালফা বিটা গ্রিক অ্যালফাবেটের যত আছে একটা একটা করে চয়েস হচ্ছে। এই মানে আমার একটু হাসি পায় আর কি যখনই আমি অ্যালফা মেল এই সবগুলো শুনি আর কি, যে অলমোস্ট নন এক্সিস্টেন্ট জিনিস সেটাকে জোর করে একটা চাপিয়ে, এবং সেটা নিয়ে তো খুশি হয় লোকে, মানে অ্যালফা মেল বললো আর কি একটু মাচো বললো, মানে সেটা নিয়ে খুশি হয় আর, কারণ সবাই আমরা হতে চাই, মানে ওই হেজেমনিক ম্যাসকুলিনিটি যেটা, সেটাকে হতে চাই, হতে পারি না বলে আরো সমস্যা। মানে অর্ধেক জায়গায় টক্সিসিটি তো তৈরি হচ্ছে ওইটা, মানে আরো কত অ্যালফা হবো, আরো কত অ্যালফা হবো, আরো কত অ্যালফা হবো। যদি সত্যি এটা আমাদের মধ্যে থাকতো তাহলে এই এত অ্যালফা হতে গিয়ে এত সাইকোলজিক্যাল প্রবলেম আমাদের হতো না। হ্যাঁ, সেইটা একটু বলো তো, মানে কি হচ্ছে, সমস্যাটা কি হচ্ছে? এই যে পুরুষ হতে যাচ্ছে এবং পুরুষ আরো বেশি বেশি করে পুরুষ হওয়ার যে তাগিদ সব সময় নিজের মধ্যে আমাকে রাখতে বলছে, সমাজ রাখতে বলছে, আমার পরিবার রাখতে বলছে, এই যে বেশি পুরুষ হওয়ার তাগিদে কি যাচ্ছে, মানে কি হচ্ছে? আমি একটা কথা বলি না, প্রতিযোগিতার কথা, যে এটা তো সবাইকেই শেখানো হয়। মানে আগে শুধু ছেলেদের বেশি শেখানো হতো কারণ তাদেরকে বাইরের জগতে কাজ করতে হবে, এখন মহিলাদেরও প্রতিযোগিতার শেখাতে হচ্ছে। প্রতিযোগিতার উপর অপোজিট সহযোগিতা এই জায়গাটা থেকে। এবং তুমি যদি দেখো যে আমাদের রাস্তাতেও, কলকাতার রাস্তার কুকুরদের যে সমাজটা বা নেকড়েদের, প্যাক অফ উলভস বলা হয়, এদের মধ্যে সবটাই সহযোগিতার উপরে চলে। অর্থাৎ তারা যখন নেকড়ে বাঘের পাল, যখন কুকুরের পাল যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সবচেয়ে আগে থাকে নেতা গোছের যারা আছে, সেনাপতি, যারা দুর্বল, যারা তারা মাঝখানে থাকে, বাচ্চারা মাঝখানে থাকে, পেছনে আবার একটু সবল যারা আছে তারা থাকে আশেপাশে। কাউকে কিন্তু ফেলে রেখে যাওয়া হয় না, কারণ সবাইকেই মনে করা হয় যে তারা কোনো না কোনোভাবে পালটার প্রতি একটা কন্ট্রিবিউট করছেন। কিন্তু এই যে না, এই অ্যালফা মেলের এই যে অতি প্রতিযোগিতার করতে গিয়ে আমরাও তো শিকার করা প্রাইমেট, তো আমাদের মধ্যেও ওই দল তৈরি করে সহযোগিতার কিন্তু একটা বিশাল বড় বিবর্তনের জায়গা থেকে আমাদের একটা উত্তরাধিকার আছে। এটা আমাদের ভেতরে প্রবেশ করে আছে, নিজেদের ভেতরে নিজেদের স্বতঃস্ফূর্ত সহযোগিতার কি বলবো গুণটা যখন প্রতিযোগিতার সাথে প্রতিহত হয়, মানসিক সামঞ্জস্য তো ব্যাহত হবেই। কারণ এটা তো আমার কি বলবো মানে স্বধর্মই নয় যে ওই অতটা প্রতিযোগিতা করা। তো সে কারণে মেন্টাল প্রবলেমসগুলো হচ্ছে, আমরা আরও বেশি টক্সিক হয়ে যাচ্ছি, থাকতে না পেরে ছেলেদের মধ্যে ড্রাগ অ্যাবিউজ বাড়ছে, অ্যালকোহল অ্যাবিউজ বাড়ছে, ছেলেরা সারাক্ষণ রেগে থাকছে, হার্ট ডিজিজ হচ্ছে, হার্ট ডিজিজ, সুগার ডিজিজগুলো কী থেকে হচ্ছে? ভীষণ রকমের স্ট্রেস, যেটা আমাদের নার্ভাস সিস্টেম নিতেই পারছে না, কারণ নার্ভাস সিস্টেম তৈরি নেই। আমাদের নার্ভাস সিস্টেম লক্ষ বছর আগে তৈরি হয়ে গেছে। আজকের সিস্টেমে আমরা যেভাবে তৈরি করেছি, এতে সেই নার্ভাস সিস্টেম নিতে পারছে না, কারণ প্রকৃতির ইভলিউশন তো ওরকম 2 বছর 3 বছরে হয় না, এটা চলবেই। তো এই সব সমস্যাগুলো হচ্ছে, ফাইনালি গিয়ে সুইসাইড হচ্ছে। ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে মেল সুইসাইডের সংখ্যা হার সব থেকে মানে বেশি মেয়েদের তুলনায়? 70% অফ যারা দোজ হু ডাই বাই সুইসাইড দে আর মেন। কারণ এই চাপ নেওয়া যায় না, এই চাপটা 70% পুরুষ আর কি যারা আত্মহত্যা করে, তার মধ্যে 70% পুরুষ প্রায়। সেটা একেবারে চাপটা নিতে পারে না, চাপটা নিতে পারছে না, মানে বিভিন্ন রকম রোলের চাপ। এই যে এতদিন ধরে পড়ছিলাম ভারতবর্ষের এই যে কৃষকদের সুইসাইড, মহারাষ্ট্রে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, নিশ্চয়ই যেখানে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যেখানে খুব রুক্ষ প্রকৃতি, অনেক রকমের সিস্টেম নেই, সেখানে হচ্ছে। কিন্তু এটার পেছনে এই যে একটা চাপ আছে যে আমি পুরুষ হিসাবে আমার পরিবারটিকে প্রতিপালন করতে পারলাম না, আই এম আ ফেলিয়ার, শুধুমাত্র এতটা লড়াই করার পর আমি হেরে গেলাম বলে, তাহলে এই যে আমার যে রাগটা, মানে যে
অনেক বেশি শক্তিশালী সমাজের প্রতি আমার যে রাগটা, সেটা আমি তাদের কাছে আর সামনে না রাখতে পারে, যেটা সুইসাইডে হয়, অ্যাগ্রেশনটা ইনওয়ার্ডলি টার্ন করছে, করে আমি নিজেকে শেষ করে দিচ্ছি। এগুলো তো যত বেশি প্রতিযোগিতামূলক হচ্ছে, যত বেশি মানে কি বলবো, তুমি যেটা বলছো রাম যত বেশি মানে মাস্কুলার হচ্ছেন, ম্যাসকুলিন হচ্ছেন, তত বেশি আমাদের উপর, নিজেদের উপর রাগটা ফিরে ফিরে আসছে। সেই রাগটা নিজেদের ওপরেই করছে। আর একটা যেটা বিষয় বলছিলে সফট স্কিল, যে বিষয়টা, সেই সফট স্কিলটা কি কমে যাচ্ছে আমাদের? ছিলই না, মানে একটা বড় অংশে আমি বলছি যে আমাদের স্কুল কারিকুলামে সফট স্কিলস তৈরি করার কোনো মানে স্কোপই রাখা হয়নি। সফট স্কিলস কিভাবে তৈরি হয়, মানে না, মানে এইটা একটা পুরুষের, একটা মহিলার থেকে একটা পুরুষকে কিভাবে আলাদা করে ফেলছে? মহিলারা যদি স্কুলে গেলেও কারিকুলামে যদি মহিলারা সফট স্কিলস তৈরি করার জায়গাটা না পান, তারা কিন্তু তারা বাড়িতে ফিরে এসে সামাজিকভাবে যেভাবে মহিলাদের বড় করে তোলা হয়, হ্যাঁ, মানুষের সাথে মানুষের, যেমন আমি বলছি যে অনেক ক্ষেত্রেই হয় যে একটা পরিবারের মধ্যে কার সাথে কি সম্পর্ক, কে কার কি তুতো ভাই এটসেট্রা, মহিলারা খুব ভালো জানেন, খবর রাখেন, এগুলো তাদের কাছে খুব অর্থবহ, এবং সেইভাবে তারা কথা বলেন, রেগুলারলি ইন্টারাকশন করেন। এটা বোধহয় বাঙালি পরিবারদের একটা বড় অংশের যে বিয়ে হয়ে যাওয়ার পর একজন স্বামী তার রিলেটিভসের সাথে যত না বেশি কানেকশন রাখেন, সেটা তার বউয়ের ঘাড়ে দায়িত্বটা পড়ে, তিনি কানেকশন রাখেন। হয়তো শেষ তার জ্যাঠতো, খুড়তো, মামাতো, মাসতো ভাই বোনেদের সাথে তার বউয়ের কানেকশন অনেক বেশি হচ্ছে। এগুলো ছোটবেলা থেকে মেয়েরা শিখে আসছে। মেয়েদের কথা বলে বেশি, মেয়েরা নিজেদের মধ্যে কথা বলে বেশি, ইমোশনস এক্সপ্রেস করে বেশি, সুতরাং কমিউনিকেশন স্টাইলটা ছেলেদের তুলনায় তারা অনেক বেশি তাড়াতাড়ি রপ্ত করে। এইসব ঘটনাগুলো থাকার জন্য এই যে সফট স্কিলসগুলো দরকার, এমপ্যাথি, হ্যাঁ, বা ছোটবেলা থেকে যে পুতুল খেলছে মেয়েরা, তাদেরকে শেখানো হচ্ছে, তার মধ্যে এই যে রোল প্লেটা করতে থাকে, সেই রোল প্লেটার মধ্যে কোথাও তো একটা এমপ্যাথি আছে। এ বাবা, পুতুলটা পড়ে গেল, ওর এখন জ্বর হয়েছে, ওর হাত ভেঙে গেছে, মানে সবটাই মেক বিলিভ, কিন্তু মেয়েটির মধ্যে কিন্তু ওই কি বলবো, ওই জিনিসটা কাজ করছে। এবার মেয়েদের সাথে যদি কোথাও কোনো ছেলেরা জয়েন করে, তাদের ভাইরা জয়েন করে, তাদের রোলটা কিন্তু আবার খুব একটা এটা দেখার জন্য হয় না। তারা হয়তো স্টেথোস্কোপ নিয়ে একটু পুতুলের দেখে গেল যে কি হয়েছে, জ্বর হয়েছে, কাশি হয়েছে, ওষুধ দিয়ে চলে গেল, রোল শেষ। কিন্তু বাকি যে কেয়ার গিভিং এর যে ব্যাপারটা, এইটা তো মেয়েরা খেলতে শুরু করছে, তারা জানছে। তো সফট স্কিল বলতে কমিউনিকেশন, সফট স্কিল বলতে কেয়ার গিভিং, সফট স্কিল বলতে এমপ্যাথি, সফট স্কিল বলতে ক্রিয়েটিভ অ্যান্ড ইমাজিনেশন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঠিক আছে, বাঙালিরা নাকি সবাই স্বভাব কবি, সবাই শিল্পী, লিটল ব্যাগে একটা করে অ্যাকচুয়ালি বাঙালি পুরুষের কি ওইটাকে একটা লেভেলের পর কি খুব বেশি সেলিব্রেট করা হয়? যে শিল্পী পাগল, একদমই, কবি মাথা খারাপ, তো যা কিছু জিনিসগুলো দিয়ে এটা বলে তো আমি রিলেট করতে পারছি, মানে আমাকে তো শুনতেই হয়েছে, মানে আমি যখন একদম এই ধরনের যা ইন জেনারেল প্রথাগত যা কেরিয়ার, সেই কেরিয়ারের বাইরে গিয়ে যখন ভেবেছি যে, আমি বাবাকে বলেছি যে আমি কবিতা লিখবো, বা তখন আমাকে বলেছে ভাই একটা চাকরি কর, এই দেখ সুনীল গাঙ্গুলি, শীর্ষেন্দু মুখোপাধ্যায় চাকরি করে তারপর কিন্তু কবিতাটা লিখেছে। তখন আমি আবার বলেছি বাবাকেও যে কবিতা লেখাটা পার্ট টাইম কাজ না, ওটা ফুল টাইম। তো সেইখান থেকে মনে হলো যে এগুলো হচ্ছে মেয়েরা করবে, হ্যাঁ, আলপনাটা মেয়েরাই দেবে, এইসব পুজো টুজো হলে সব সাজানো টাজানোর ভার এরা মেয়েরা একটু করবে, একজন দুজন ছেলে থাকবে তারা এক্সেলেন্ট। কিন্তু আমি আমার ছেলেকে তো তাকে আইডিয়াল করতে বলছি না, খুব ভালো গান গায়, খুব ভালো কবিতা লেখে, খুব ভালো আবৃত্তি করে, খুব ভালো আঁকতে পারে, বা দ্যাটস ইট। ও খুব ভালো, তোমাকে হতে হবে না, তোমাকে ওটা তুমি অন্য জিনিসপত্র করো। তা এইরকম একটা কনস্ট্রাকশন তো থেকেই যাচ্ছে, যার ফলে সফট স্কিলসগুলো ডেভেলপ হচ্ছে না। কিন্তু টেকনোলজি যেভাবে চেঞ্জ হচ্ছে, আমরা ডিজিটাল থেকে এখন এআই এর দিকে চলে গেছি, মানে যাচ্ছি বলারও এখন কোনো স্কোপ নেই। সেই ক্ষেত্রে এখন যে ধরনের সফট স্কিলসের ডিমান্ড মার্কেটে হচ্ছে, ছেলেরা পারছে না স্বাভাবিকভাবে, তাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়নি। মানে 25 বছর 26 বছর বয়সে গিয়ে 35 বছর বয়সে গিয়ে তখন অনেক ছেলেদের পক্ষে আর এই সফট স্কিলস মাস্টার করা মুশকিল হয়ে যাচ্ছে। এবং দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে মেয়েরা সেই চাকরিগুলোতে চলে যাচ্ছে, পাচ্ছে,
অনেক ছেলেদের কাছে মেয়েরা বস হয়ে যাচ্ছে, সেটা আবার ভীষণ খারাপ ব্যাপার বাবা, হচ্ছে আর কি। হ্যাঁ। আর একটা হচ্ছে সেই সব ছেলেরা যাদের সফট স্কিল যে কোনো কারণে হোক ডেভেলপ হয়েছে, তারা এগিয়ে যাচ্ছে, সেটাও আবার তারা যেহেতু টিপিক্যালি ম্যাসকুলিন ম্যাচও নয়, তাদের অ্যাসেন্ডেন্সিটা আবার বাকি ছেলেদের কাছে ভীষণ প্রবলেম্যাটিক। এরা তো কি এমন এদের মধ্যে আছে। পুরুষত্ব আছে, অথচ এরা ডিসিশন মেকিং করছে, এরা এগিয়ে যাচ্ছে। মানে এই যে পুরুষত্ব, এই পুরুষত্বের ভাবনাটা কি? মানে এই যে ভাবছে, যারা ভাবছে যে এগিয়ে গেলে, পুরুষত্বের মানেটা কি? মানে কি বোঝাচ্ছে যে আমার কটা গার্লফ্রেন্ড, এটা দিয়ে কি আমার কটা গার্লফ্রেন্ড, আমি কতটা ব্যাংক ব্যালেন্স আমার, কতক্ষণ অফিসে পড়ে থাকতে পারি। এই শামীমই বলছিল কত মানে আমার কলিগসদের, অধস্তন কলিগসদের কতটা গালি দিতে পারি, হ্যাঁ, আমার স্ল্যাং কতটা কালারফুল, হ্যাঁ, কতটা অ্যাগ্রেসিভ, হ্যাঁ, কতটা অ্যাগ্রেসিভ হতে পারি, এগুলোই তো। এবার স্ল্যাং দেওয়ার তো সফট স্কিলসের মধ্যে কোনোভাবেই পড়ে না। এবার আমি যদি কোনো সময় মানে স্ল্যাংই অভ্যস্ত থাকি, তোমার সাথে তো কথা বলতে গিয়ে তো আমি খুঁজেই পাবো না যে আমি একটা আমার নিজের মনের অনুভূতিটা, এমপ্যাথির প্র্যাকটিসটাই তো করছি না। হ্যাঁ, এবং এটা একটা ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে, এবং এর ফলে যে বিরক্তি বা রাগটা হচ্ছে, মেয়েরা আমাদের সব চাকরি নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে মেয়েরা? এই দেখো, একটা চাকরি খেয়ে ফেলছে একটা মেয়ে এইখান থেকে। মানে শামীম, তুমি তো একদম সরাসরি কাজ করো ছেলেদেরকে নিয়ে, তাদের কাছ থেকে তো এরকম পাও, মানে কি ভাবনা পাও, কিভাবে শুরু হয় সেই কাজটা, কিভাবে দেখো তাদেরকে বলতে গিয়ে? এই ধরনের কথা তো প্রথম শুনতে হয় যে মেয়েদেরকে নিয়ে কি ভাবনা তাদের মধ্যে থাকে। তার পরবর্তী সময় তো একটা চেঞ্জেসের মধ্যে দিয়ে তারা যায় বা বোঝায়। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে কিভাবে নিয়ে যাও? অ্যাকচুয়ালি যে প্রশ্নটা তুমি করলে যে এই যে মেয়েরা কাজে যোগ দিচ্ছে বা মেয়েরা যখন এগিয়ে আসছে, সেটা ছেলেদের কেমন লাগে? প্রথমত ছেলেদের তখন বিষয়টা এইটা লাগে যে মেয়েরা কেন বাইরে কাজ করতে আসছে। মেয়েদের তো বাইরে কাজ করার কথা নয়। একটা মেয়ে, তাকে ছোটবেলা থেকে শেখানো হয়, যেটা দীপদা একটু আগে বললেন, যে তাকে পুতুল, খেলনাবাটি এগুলো কিনে দেওয়া হয়। তার মানেটা কি? তার মাইন্ডে সেট করে দেওয়া হচ্ছে যে তুমি বাড়ির মধ্যে থাকবে, তোমার মধ্যে সহানুভূতি থাকবে, তুমি পরিবারের লোকজনদেরকে দেখাশোনা করবে, তাদেরকে ভালোবাসবে, তাদেরকে পরিচর্যা করবে, এটাই তোমার কাজ। তোমার বাইরে গিয়ে কঠোর পরিশ্রম করতে হবে না। অর্থ উপার্জন বাইরের কাজ, সেগুলো পুরুষরা দেখবে। এবার বিষয়টা হয়ে যাচ্ছে, যেটা একজন পুরুষের যদি ইচ্ছা হয় সে বাড়ির মধ্যে থাকবে, তার বাইরের কাজ পছন্দ নয়, তখন এই সমাজ তাকে কিভাবে নিচ্ছে? আর একজন মহিলার যদি ইচ্ছা হয় যে সে সারাক্ষণ বাড়ির কাজ বা বাড়ির চারটে দেওয়ালের মধ্যে নিজেকে আটকে রাখবে না, সে বাইরে গিয়ে কাজ করবে, বা সে তার যদি কিছু প্রতিভা থাকে সে সেটাকে প্রতিষ্ঠিত করতে চাইবে, তাহলে এই সমাজ কীভাবে নিচ্ছে? এই দুজনেরই ক্ষেত্রে এই সমাজ কিন্তু একটা বিশাল বাঁধা হয়ে দাঁড়াবে। কারণ এই সমাজ ছোট থেকেই শেখাচ্ছে যে যাবতীয় যা বাইরের, যাবতীয় যা কঠিন, যা হিংসার, যা লড়াইয়ের, সেগুলো সব পুরুষেরই অধিকার, এবং মহিলার প্রাপ্য হচ্ছে শুধুমাত্র ঘর এবং তাকে বাচ্চা জন্ম দিয়ে তার আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া। এইটার যখনই একটু ডিসব্যালেন্স হয়ে যায়, তখনই মনে হয় যে না, বিশাল কিছু ক্ষতি হয়ে যাচ্ছে। এবার ছেলেদের সঙ্গে কথা বলতে গিয়ে যখন প্রথম দেখলাম যে ওরা মহিলাদের উপর যে কোনো হিংসা বলো বা নির্যাতন বলো যে এটা ঘটছে, এই জিনিসটা প্রথম মানতে পারছে না, বা এই জিনিসটা ওরা বুঝতে পারছে না যে এটাকে হিংসা বলে। আমি একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতে খুব সুন্দর, আমি 2-4টে কমেন্ট পাস করলাম, আমার বন্ধুরা হাততালি দিল, সিটি দিল, আমি তাদের কাছে এই যে একটু আগে বলছিলে না যে পুরুষত্ব কি, ওইখানে আমার পুরুষত্ব এক ধাপ বেড়ে গেল। যে আমার 4টে বন্ধুর কাছে আমি দেখো প্রমাণ করে দিলাম যে হ্যাঁ, আমি সিটি মারতে পারি, আমি মেয়েটাকে পিছনে টোন কাটতে পারি। হ্যাঁ, তো ও কিন্তু মনে করছে না যে আমি ওই মেয়েটাকে যে মেন্টালি টর্চার করলাম, যে টোনটা কাটলাম, তার মানসিক এতে যে একটা ক্ষতি হলো, সেটা কোনো নির্যাতনের পর্যায়ে পড়ে না। কারণ আমার পুরুষ, আমাকে এটা শেখানো হয়েছে যে তুমি এটা করতেই পারো, এটা তোমার অধিকার।
তো তখন আমরা চিন্তা করলাম যে আগে প্রথম ছেলেদেরকে শেখাতে হবে যে তার দায়িত্বটা কি, নির্যাতন বা হিংসা জিনিসটা কি, তার দ্বারা মহিলার উপর কোনো হিংসা হচ্ছে কিনা বা তার দ্বারা অন্য কোনো পুরুষের উপর হিংসা হচ্ছে কিনা সেটা তাকে আগে বোঝানো দরকার। কারণ আমি যদি না বুঝতে পারি যে আমি কারো ক্ষতি করছি, তো আমি তখন তো সেখান থেকে বেরোতে পারবো না বা আমি সেটাকে তো চেঞ্জ করতে পারবো না। আগে তো আমাকে সেটা জানতে হবে যে আমি কতটা ক্ষতি করছি বা এটা আদৌ তার উপরে কোনো এফেক্ট ফেলছে কিনা, তবে তো আমাকে। তো তখন আমরা শুরু করলাম কি যে ওদের সঙ্গে আগে প্রথম সেন্সিটাইজেশনের কাজ শুরু করতে হবে, ওদেরকে অ্যাওয়ারনেস দিতে হবে, ওদেরকে বোঝাতে হবে যে তুমি যেটা করছো এই সমাজে পুরুষ মহিলা দুজনেই বসবাস করছে, কিন্তু সমাজ কি করে দিচ্ছে, দুটো আলাদা গোষ্ঠী করে দিচ্ছে। মহিলা মানে এইভাবে থাকতে হবে, পুরুষ মানে এই। এখন তুমি ভাবো যে প্রত্যেকেরই বাড়িতে মা বোন মেয়ে আছে, তো তার মানে কি আমি সব মহিলাদেরকে বা সব মেয়েদেরকে একটা ব্র্যাকেটে রেখে দিলাম আর সব পুরুষদেরকে আমি একটা ব্র্যাকেটে বা একটা গোষ্ঠীতে ফেলে দিলাম। তার মানে কি আমি তুমি যে রেপ করছে, যে অ্যাসিড মারছে, আমরাও সেই দলের মধ্যে পড়ে যাচ্ছি। তো এই জিনিসটা প্রথম বুঝতে হবে যে মানে একটা কথা হয় না, এই যে পুরুষত্ব বা ম্যাসকুলিনিটি, টক্সিক ম্যাসকুলিনিটি নিয়ে যখন কথা হয় তখন অনেকে বলে যে তাহলে টক্সিক ফেমিনিজম নিয়ে কেন কথা হয় না? সবাই তো টক্সিক ম্যাসকুলিনিটি নিয়ে কথা বলে। টক্সিক ফেমিনিজম মানে ফেমিনিজম শব্দটা শুনে মনে হয় যে নারীবাদ বলছে, মানে মহিলাদের হয়ে বিশাল কথা বলছে, বিশাল করছে। অ্যাকচুয়ালি তো ফেমিনিজম জিনিসটা তো পুরুষের এগেনস্টে নয়, পিতৃসত্তার এগেনস্টে, পিতৃতন্ত্রের এগেনস্টে, পেট্রিয়ার্কির এগেনস্টে ফেমিনিজম। শব্দটা শুনে মানুষের মাথায় প্রথম ক্লিক হয়ে যায় যে নারীবাদ মানে শুধুমাত্র মহিলাদের। অ্যাকচুয়ালি তো ফেমিনিজমের অর্থ যেটা, সাংবিধানিক অর্থ যেটা, সেটা হচ্ছে যে আমরা পলিটিক্যালি, ইকোনমিক্যালি, সোশ্যালি যাতে ইকুয়াল একটা রাইটস চাচ্ছি, সেটাই ফেমিনিজমে বলা হয়েছে, সমতার অধিকার। এখন আমি বলছি আমি একজন ফেমিনিস্ট, আমিও, তুমিও ফেমিনিস্ট, দীপদা অবশ্যই। তো এরকম অনেক, শুধু তাই নয়, অনেক বড় বড় মানুষরা আছেন যারা প্রকাশ্যে বলেছেন যে হ্যাঁ ফেমিনিস্ট। বারাক ওবামা, সালমান রুশদি, বলিউডের অনেক অ্যাক্টর আছেন, ফারহান আক্তার, রাহুল বোস, আমির খান, এনারা মানে অন ক্যামেরা বারবার বলেছেন, স্পষ্টভাবেই বলেছে। এমনকি সালমান রুশদিকে যখন জিজ্ঞেস করেছিলেন রিপোর্টাররা যে আপনি কি নিজেকে ফেমিনিস্ট ভাবেন, বলছে যে হ্যাঁ, পৃথিবীতে তো একমাত্র হতে গেলে পুরুষদের ফেমিনিস্ট হতে হবে আর নাহলে বোকা হতে হবে, তো এছাড়া কিছু। তো এই জিনিসটা প্রথম না ছেলেদেরকে বুঝতে হবে যে ফেমিনিজম শব্দটা তাদের কাছে এমনভাবে আসে যে আমি ফেমিনিস্ট হব, মানে সে ভাবছে যে ফেমিনিজম তত্ত্বটা যদি আমি অ্যাপ্লাই মানে পুরুষদেরকে সাংঘাতিক দাবড়ানি দেওয়ার একটা বিষয় এবং সব রকম চাকরি বাকরি কেড়ে নিয়ে একদম, মানে এই জিনিসটা অন্য গ্রহে পাঠানোর একটা পরিকল্পনা, একটা পুরুষের এগেনস্টে জানো, কিন্তু সেটা নয়। লড়াইটা হচ্ছে ফেমিনিজমের যে লড়াইটা হচ্ছে যে সেটা পুরো পিতৃতন্ত্রের এগেনস্ট, যে সে পিতৃতন্ত্র একজন মহিলাকেও কিন্তু এফেক্ট ফেলছে, যেমন একজন পুরুষকেও বিশালভাবে ক্ষতিগ্রস্ত করছে। এবারে এই যে তুমি প্রথমে প্রশ্নটা করলে যে ওদের সঙ্গে কাজ করা, তারপরে কি, যখন ওরা সেন্সিটাইজ হচ্ছে, যখন ওদের সঙ্গে আমরা মিটিং ট্রেনিং এইগুলো দিচ্ছি, ওদেরকে যখন বোঝাচ্ছি যে কিভাবে একটা বাচ্চা জন্মের পর থেকে ধীরে ধীরে তাকে তৈরি করা হয়। একটা তো সে জন্ম নিচ্ছে পরিচয় নিয়ে, তারপরে সামাজিক একটা পরিচয় তার তৈরি হচ্ছে। যখন সে ধীরে ধীরে বড় হচ্ছে, একজন মেয়েকে তৈরি করা হচ্ছে কিভাবে আর একজন ছেলেকে কিভাবে তৈরি করা হচ্ছে। মেয়েকে তৈরি করা হচ্ছে পুরোপুরিভাবে তুমি ঘরের কাজ করবে, তোমার যা কিছু থাকবে, তুমি উঁচু গলায় কথা বলতে পারবে না, তুমি জোরে হাসতে পারবে না, তুমি কারোর সঙ্গে ঝগড়া করতে পারবে না। আর একজন ছেলেকে কি শেখাচ্ছি, বাইরে থেকে যদি সে তার বন্ধুর সঙ্গে খেলতে গিয়ে ঝগড়া করে বা কোনোভাবে কেঁদে বাড়ি ফেরে, তার মা উল্টে তেড়ে গিয়ে সেই পরিবারের সঙ্গে ঝগড়া করে আসবে যে আমার ছেলেকে কেন মারালো, তুই কেন ওকে হারাতে পারলি না, তুই কেন দুটো কথা বলে আসতে পারলি। ছেলেটাকে বলা হয় তুই কেঁদে এইভাবে কেন বাড়ি মেরে আমার ছেলে, হ্যাঁ, মানে ওই জিনিসটা করলি না কেন, তো তাহলে মানে পুরুষত্বটা কোথায়, তোর পৌরুষটা কোথায়? একটু ওর ক্ষেত্রে একটা জিনিস অ্যাড করছি, যে কথাটা বললো যে মেয়েদেরকে টোনটিটকিরি করা হচ্ছে,
একটা ডেফিনিশন আছে ফেমিনিজমের। ফেমিনিজম মানে তো ম্যান অ্যান্ড উইমেনের ইকুয়াল রাইটসের কথা, সুতরাং এটা কেউ নয় যে নারী প্রাধান্য মাতৃ প্রাধান্য এরকম নয়। ফেমিনিজম ইজ দ্য রেভলিউশনারি আইডিয়া দ্যাট উইমেন আর হিউম্যান বিংস। অর্থাৎ মেয়েরা শুধু মেয়ে মানুষ না, তারা মানুষ এবং তাদেরও সমান অধিকার আছে বাকি মানুষদের সাথে, এটাই। আর এইটা স্বাভাবিক জিনিসটা এত রেভলিউশনারি যে তার মানে বুঝতে পারা যায় পিতৃতন্ত্র কতটা গভীরে মানে অবমাননার জায়গায় মেয়েদের রেখেছে। এবং এটাও মনে হয় এটাও এক ধরনের রাজনীতি, যে রাজনীতি বলে দিচ্ছে যে ফেমিনিজম মানেই পুরুষদের সব ধরনের অধিকারকে খর্ব করা হচ্ছে এবং নিয়ে নেওয়া হচ্ছে, সুতরাং পুরুষ এবং নারীর মধ্যে একটা প্রভেদ থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। আমার মনে হয় এই রাজনীতিটাও বোধহয় কেউ করে কোথাও থেকে, আমাদের সেই সুতো তো অনেক উপরে উপরে বাঁধা আছে আমাদের, সেই বোধহয় পুতুল নাচের খেলাটা। মানে ততবারই আমরা জিজ্ঞেস করি যে কোথায় একটুখানি বলো, মানে স্ট্যাটিস্টিক্স দিয়ে বলো যে কোথায় মানে সমাজ যেভাবে নতুন আইন প্রণয়ন করছে বা সিস্টেম প্রণয়ন করছে সেখানে পুরুষদের ক্ষতিটা কি হচ্ছে। আমরা কোনো স্ট্যাটিস্টিক্যাল কোনো ব্যাকিং পাই না, মানে সম্পূর্ণটা একটা বায়াস। আমি জানি একজনের সাথে কারো কি হয়েছে, সেই ওই একটাই ঘটনা চলে আসে। এবার আমরা যখন স্ট্যাটিস্টিক্যালি বলতে চাই যে বাবা একটা ঘটনা তো মানে ওয়ান সোয়ালো ডাজ নট মেক আ সামার, এক্সেপশনস হবেই। সব আইনের ফাঁকফোকর আছে, সব আইন এর উল্টো দিকে ব্যবহার করা আছে। এটা শুধু মহিলাদের অধিকার প্রতিষ্ঠা করা আইনের জন্য কথা নয়, কিন্তু এটা একটা কোনো একটা জায়গা থেকে রিয়াকশন থেকে আসে, যে কোনো রিয়াকশন ফিয়ার থেকে আসে। আমার মনে হয় যেটা শামীম বলল, এই যে ফেমিনিজমের এই যে ভুল ধারণা যে ফেমিনিজম মানে হচ্ছে নারীদের শাসন প্রতিষ্ঠিত হবে। মানে একটা প্রশ্ন আমাদের জিজ্ঞেস করা হয়, তোমরা পিতৃতন্ত্রের বিরুদ্ধে, তাহলে কি তোমরা মাতৃতন্ত্রের পক্ষে? আমরা কোনো পিতৃতন্ত্র মাতৃ কোনোটারই পক্ষে নই, আমরা সমানতার পক্ষে। আমরা চাই যে সেটা একটা সাম্য থাকুক, মানুষ হিসেবে একটা সাম্য থাকুক। ফেমিনিজমের স্কুল অফ থট দেখলে তো তাই, সাম্যরই চর্চার কথা বললে। আর ফেমিনিস্টে এমন একটা নোংরা শব্দ করে অনেকে তৈরি করেছেন যে ও তো ফেমিনিস্ট। আমি অনেক মেয়েদেরও দেখি, আমি ফেমিনিস্ট নই, আমরা বুঝতে পারি না এর উত্তর মানে কি। তাহলে কি তুমি মেয়েদের সমান অধিকারে বিশ্বাস করো না? তাহলে আমি ফেমিনিস্ট নই কথাটার মানে কি? বা এই যে ও যেটা বলছে যে ছেলে হিসেবেও আমি নিজেকে ফেমিনিস্ট বলছি, কারণ আমি মেয়েদের সমান অধিকারের কথা বিশ্বাস করি। একদম। তো সেই অর্থে তো স্বামী বিবেকানন্দ তাই, তার লেখাতে বারবার যেটা উঠে এসছে যে মেয়েদেরকে ভারতবর্ষ এত পদদলিত করেছে যে ভারতবর্ষের কোনোদিন উত্থান হবে না যদি মেয়েদের অধিকার না হয়। বা এমনও কথা সেই যুগে যে মেয়েদেরকে তো সন্তান তৈরি করার মেশিনে পর্যবসিত করা হয়েছে। তো তিনি তো ফেমিনিস্ট, র্যাডিক্যাল কথা আজ থেকে 100-150 বছর আগে দাঁড়িয়ে উনি বলছেন যে সময় এগুলো কেউ ভাবতই না। তো তিনিও ফেমিনিস্ট তাহলে, বা তাহলে তাকেও তাহলে গালাগাল দিতে হবে যে তিনি ফেমিনিস্ট হিসাবে এই ধরনের কথা বলেছেন। তো ওই আর কি, মানে ফালতু ব্যাপার আর কি, মানে ফেমিনিস্ট বলে গালি দেওয়াটা না বুঝতে পারার জায়গা। অ্যাকচুয়ালি হ্যাঁ, ওটাই আবার ফেমিনিজম টক্সিক ফেমিনিজম জুড়ে দিচ্ছে, তাতে একটু সুবিধা হচ্ছে। অ্যাকচুয়ালি ওটাই, মানে যতক্ষণ না আমাকে কেউ বলছে বিষয়টা, যতক্ষণ না বলছে আমি তো সেটা তো না জেনেই বলে যাচ্ছি জিনিসটা। আমাকে কেউ যখন ক্লিয়ার করছে যে দেখো ভাই তুমি যেটা ভাবছো সেটা নয় আদতে, বিষয়টা আগে জানো, তারপরে তুমি চিন্তা করো যে তুমি যে পজিশনে আছো এই পৌরুষ নিয়ে তুমি এগোবে নাকি তোমার ভাবনাকে একটু পাল্টাতে চাও। আমি একটা মানুষকে যতক্ষণ না তার আয়নাটা দেখাবো ততক্ষণ তো সে বুঝতে পারবে না যে জিনিসটাতে এই পিতৃতন্ত্রের ফলে তার কি ক্ষতি হচ্ছে কি তার লাভ হচ্ছে। সাধারণত আমাদের বলা হয় যে পুরুষরা এই সমাজে বিশাল বিশাল প্রিভিলেজ পাচ্ছে, সুবিধা পেয়ে আসছে। কি ঘোড়ার ডিম সুবিধাটা পাচ্ছি সেটা তার তো আমাকে জানতে হবে, আমাকে বলতে হবে। আমি সুবিধা পাচ্ছি কারণ আমাকে 18 বছরের পরে আমাকে বলা হচ্ছে তোমাকে বেড আর্নার হতেই হবে। আমি এই সুবিধা পাচ্ছি যে শুধু বেড আর্নার নয়, আমার স্ত্রীও বা আমার পার্টনার যদি ইনকাম করে তার থেকে আমার ইনকাম বেশি হতে হবে, না হলে আমার বন্ধু বান্ধব, আমার পরিজন, আমার প্রতিবেশী আমার পিছনে বলবে। এবং এই যে বলছে যে কৃষক আত্মহত্যা বা অন্যান্য আত্মহত্যার ক্ষেত্রেও তো একই, এই যে আমাকেই পরিবারের অর্থনৈতিক সংস্থানের দায়িত্ব এবং খাওয়া ভরণ পোষণের দায়িত্ব নিতেই হবে, সেই চাপটা, এবং সেই চাপটা যেই ফেল করছে আমি সুইসাইড করছি। হ্যাঁ, ওটাই বলছে, ওটাই পিতৃতন্ত্রের সুবিধা। পিতৃতন্ত্র আমাকে বলেছে তোমাকে যোগ্য পুরুষ প্রমাণ করতে হবে, কারণ তোমার ইনকামটা বেশি হতে হবে, তোমাকে সংসারের দায়িত্ব নিতে হবে। বিয়ে যখন করতে যাচ্ছি আমার পার্টনারের হাইট আমার থেকে কম হতে হবে, আমার হাইট বেশি হতে হবে। এখন যদি পার্টনারের বয়স বা হাইট যদি বেশি হয়ে যায় তাহলে আমার সুবিধা বিশাল খর্ব হয়ে যাবে। আমি কত সুবিধা পাচ্ছি এটা প্রমাণ করতে, ডমিনেট করতে পারবো না। এই সুবিধাগুলো বুঝতে হবে।
আচ্ছা, যদি তোমাকে বলা হয় যে বেকার, হ্যাঁ। যে ওই মানুষটি বেকার, শব্দটা শুনলে মাথায় কি আসে প্রথম? অর্থনৈতিক সংস্থান, না, সে মানে আমি জেন্ডারের কথা বলছি। বেকার শব্দটা যদি শোনা যায় তাহলে কি মাথায়? পুরুষ, পুরুষ, পুরুষ। একদম পুরুষ। হ্যাঁ, মানে ভাবো যে বেকার শব্দটা, একজন মহিলা বেকার হতে পারে না, কারণ মহিলার সঙ্গে কর্মসংস্থানটা অ্যাডজাস্ট একদম করে না। হ্যাঁ, মানে বেকার এটা শুনছি মানে অদ্ভুত যে, কিন্তু হ্যাঁ, এটা বেকার শুনছি অদ্ভুত মানে বিষয়। আমার মাথায় ক্লিক করে যাচ্ছে যে ও মানে সে হ্যাঁ, সে নার্সের মতো, এই যে নার্স মানে আমরা মহিলা ভাবি, সেখানে আর পুরুষ ভাবি না আর কি। একজন মেয়েকে তৈরি করা হচ্ছে যে তুমি কত ভালো গৃহলক্ষ্মী হতে পারো ছোট থেকে। আমি যে কথাটা তখন বলছিলাম যে ছোটবেলা থেকেই তাকে ওইভাবেই তৈরি করা হচ্ছে যে বাড়ির মধ্যে কেন। তারপর ধীরে ধীরে সে যখন বড় হয়ে স্কুলে যাচ্ছে, তাকে টিচারই গাইড করে দিচ্ছে যে তুমি কঠিন সাবজেক্টগুলো নিও না, কারণ তোমার অত পড়াশোনা করতে হবে না, তোমার ব্রেনও অত শার্প নয়, ওটা ছেলেরা পড়বে। আবার ছেলেদেরকে বলা হচ্ছে ভালো করে পড়, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, কারণ তোকে চাকরি করতে হবে। তো এই পিতৃতন্ত্র আমাদের ছেলেদেরকে কত সুবিধা দিচ্ছে সেটা আমাকে একটু ভাবার সময় এসছে এখন। শুধু আমি চাকরি নয়, আমার বন্ধুর কাছে প্রমাণ করতে হচ্ছে যে ওর থেকে আমি ভালো চাকরি করছি, ওর থেকে আমি বেশি মাইনের চাকরি করছি, না হলে আমি সেখানে একজন পুরুষের কাছে হেরে যাচ্ছি। তো লড়াই বা এই যে প্রতিযোগিতা, এটা কি শুধু একজন মহিলার সঙ্গে একজন পুরুষের পিতৃতন্ত্র করিয়ে দিচ্ছে? দুটো পুরুষের মধ্যে করাচ্ছে। একটা স্বাভাবিক পুরুষ আর একটা ডিসেবল ম্যান, দুজনের মধ্যে কিন্তু লড়াই হচ্ছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুজনেই পুরুষ, কিন্তু সেক্ষেত্রে যে সবল স্বাভাবিক পুরুষ সে কিন্তু নিজেকে যোগ্য পুরুষ হিসেবে এই সমাজে দেখাচ্ছে। তোমরা প্র্যাকটিসে কি করাও ওখানে, কি চর্চা করাও, মানে কি কি বলো বাড়িতে? একদিন এর আগে কথা বলছিলে যে বাড়িতে তুমি বলছিলে যে এটা মেয়েদের কাজ নয়, এটা ছেলেদের কাজ নয়, এই কাজটা করতে হবে, এরকম কিছু ওখানে যেটা ওদেরকে এই ট্রেনিং বা মিটিংগুলো করার পরে ওদেরকে যেটা বলা হয় যে তোমার আগে নিজের বিহেভিয়ারালে চেঞ্জ জানতে হবে। তুমি যদি আগে তোমার নিজের ব্যবহার, তোমার নিজের মানসিকতা না বদলাও, তাহলে তুমি কখনো আগামী দিনে আরও 5 জন কি 10 জনকে তুমি পরিবর্তন করতে পারবে না। তো ওদেরকে বাড়ির কাজ এই কারণে ওদেরকে বলা হয় করতে, বা বাড়ির কাজে অংশগ্রহণ করতে বলা হয় যে দুটো জিনিস এর পিছনে আছে। এক হচ্ছে যে বাড়ির কাজটা শুধুমাত্র মহিলার নয়, সে কাজটাও পুরুষের। আমি বাড়িতে আছি মানে সেই কাজের অংশদারি আমারও, এবং সেটা আমারও করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে ওই কাজটা করতে গেলে একজন মহিলার কতটা পরিশ্রম করতে হয়। তোমাকে যদি দেখবে অনেক পুরুষ আছে, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা আপনার স্ত্রী কী করেন, আমার স্ত্রী কিছু করে না, ওই বাড়িতেই থাকে। আপনি কী করেন? আমি ব্যাংকে কাজ করি, আমি বাইরে আইটি সেক্টরে কাজ করি। স্ত্রী কী করে? কিছু করে। মানে বাড়ির যে কাজটা তার কোনো ভ্যালু নেই, কারণ সেখান থেকে আমি কোনো টাকা পাচ্ছি না। আচ্ছা, একটু ব্যাক ক্যালকুলেশন যদি করা যায় যে ওই বাড়ির যা যা কাজ একজন মহিলা করেন সকাল থেকে রাত পর্যন্ত, এবং সেই কাজটা যদি আমি কোনো বাইরের লোককে ডেকে এনে করে এবং তাকে মান্থলি আমার কত টাকা দিতে হবে। আমি বাড়িতে রান্না করতে পারছি না পুরুষ বলে, আমি 5 স্টার হোটেলে গিয়ে রান্না করছি এবং আমি তখন কলার তুলে বলছি যে আমি সেফ, এবং আমি ল্যাকের উপরে স্যালারি পাচ্ছি। তো এই পিতৃতন্ত্র আমাদেরকে এই করছে। তো ওই কারণেই ওদের কিন্তু বাড়ির কাজে আমরা বলি যে হাউস হোল্ড ওয়ার্কে তোমাদের পার্টিসিপেট করতে হবে, এই কারণে যে সেই কাজটা, বাড়ির কাজটা মহিলাদের নয়, সেটাও পুরুষের, যেমন ঠিক বাইরের কাজটা পুরুষের নয় সেটাও মহিলা করতে পারে। এই জিনিসটা ওদেরকে রিয়েলাইজ করানো। আর দ্বিতীয় হচ্ছে যে বাড়ির কাজটা হাওয়ায় হয় না, একজন মহিলা সে সুইচ টিপলো হয়ে যায় না, সেটাতে পরিশ্রম লাগে। সেইটা শুধু তো খাবার তৈরি করা না, সন্তান প্রতিপালন, সবকিছু A to Z একজন মহিলা গ্রামের দিকে, হ্যাঁ, শরীর খারাপ হলে তার সেবা, সে একটা হসপিটালে চলে যাক না, ভালো একটা নার্সিং হোমে, দিনে কত লাগবে শুধু এইটুকু করার জন্য। এইখান থেকে এবং তুমি ভাবো একজন পুরুষ বা আমরা যারা কাজ করছি, আমরা সপ্তাহে একদিন ছুটি পাই বা বিভিন্ন ছুটি পাই, বাড়ির মহিলারা কবে ছুটি নেয়? এটা নিয়ে একটা ইন্টারেস্টিং কথা আছে, মানে এটা অদ্ভুত আমার কাছে লেগেছিল এই বিষয়টা। তখন কোভিডের সময় চলছে, তো কোভিডের বিভিন্ন টেস্ট হয়েছে, তো যে পরিবারের যিনি ভদ্র মহিলা, তার কোভিড টেস্টে রিপোর্টে এসছে পজিটিভ।
তো তাকে তখন কোয়ারেন্টাইন করে নিয়ে চলে যাওয়া হচ্ছিল। তো এসেছে মাস্ক টাস্ক পরে নিয়ে ওকে নিয়ে চলে যাবে আর কি, বাকি কাউরির হয়নি, ওকে নিয়ে চলে যাবে। তো বাকি যারা পরিবারের পুরুষ সদস্য তারা বলছে অসহায়ের মতো যে না না ও থাকুক, আমাদের বাড়িতে থাকুক, মানে ও না থাকলে আমাদের আর খাবার জুটবে না, ওকে নিয়ে যাওয়া হবে না, ও থাকুক এখানে, মানে আমাদের জীবন সংসার থেকে আমাদের পেটের সংসার বেশি হবে। সুতরাং এইটা শুনে আমার মনে পড়লো মানে কি অবস্থা আর কি। তো আমরা ওদেরকে মানে ছেলেদের সঙ্গে যখন এ করি যে তোমরা একটা জিনিস ভাবো যে বাড়িতে তুমি রান্না করতে চাচ্ছ না বা তোমার শেখানো হয়েছে যে তুমি রান্না করবে না, তুমি কোনো কাজের সূত্রে বা কোনো কারণে তুমি বাড়ির বাইরে অনেক দূরে আছো এবং সেখানে তোমাকে হয় তুমি যে মেস বা হোস্টেলে আছো রান্না করে খেতে হবে, নাহলে হোটেলে খেতে হবে। তুমি কোনটা চুজ করবে? তুমি কি 365 দিন হোটেলের খাবার খাবে নাকি তুমি? তো তখন তোমাকে তো রান্না করতেই হবে। তো এই জিনিসটা যদি আমি শিখি বাড়িতে, আমি মাকে সপ্তাহে একদিন বললাম যে তুমি একদিন রেস্ট নাও, আমি একদিন ছুটি আছে, আমি একদিন হেল্প, বা যেদিন অসুস্থ হলো সেদিন বললাম আজকে তোমার থাক, আমি করে দেবো। অ্যাটলিস্ট আমি রান্না না করি, মায়ের রান্নার সাহায্যটুকু করতে পারি। আমি বাড়ির কাজ করবো না, কিন্তু আমি বাইরে গিয়ে বাজারটা করে এনে দিতে পারবো। কেন বাজারটা করব? কারণ বাজারটা করতে গেলে বাবা টাকা দেবে, সেই টাকা থেকে 10 টাকা থেকে আমি 8 টাকার বাজার করবো, 2 টাকা আমার পকেটে ঢুকবে, সেই আবার অর্থটা ঢুকে আছে সেখানে। তো এইভাবে ওদেরকে যখন ধীরে ধীরে আমরা ইনভলভ করি এই বিষয়গুলো, এটা তো একদিনে হয় না। আমি দীপদার সঙ্গে বাইরে এই নিয়ে আলোচনা করছিলাম, এটা দীর্ঘদিন চর্চার ফলে না, এটা ওদের মাথার ভিতরে একটা পোকার মতো ঢুকিয়ে দেওয়া হয়, যেটা ওদের মাথার ভিতরে গিয়ে আস্তে আস্তে সেটা হ্যামারিং করে। এবং ধীরে ধীরে ওরা তখন বুঝতে পারে যে সত্যি তো পিতৃতন্ত্র কি আমাদেরকে সুবিধা দিচ্ছে। আমরা তো কন্টিনিউ যেন একটা প্রতিযোগিতা করছি, বন্ধুর সঙ্গে রেস করছে, কে কটা গার্লফ্রেন্ড কার বেশি, কে কত জোরে গার্লফ্রেন্ডকে নিয়ে বাইকে রেস করছে। তার ফলে একজন হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো এগুলো কি আমাদের সুবিধা? একটু আগে দীপদা বলছিল মেন্টাল প্রেশার, কেন হবে না? আমি বাড়িতে একমাত্র পুরুষ, আমার 5-6 জন ফ্যামিলি মেম্বার, আমাকে হেডেক নিতে হবে, বাজার করতে হবে, আমাকে আবার চিন্তা করতে হবে, আমার ছেলে মেয়েকে স্কুলে দিতে হবে, আমাকে চিন্তা করতে হবে, বাড়ির কেউ অসুস্থ তাকে নিয়ে হসপিটালে কে যাবে বা কীভাবে ওষুধ আসবে। আবার যদি কোনো কারোর মানে ধরুন হয়তো বাড়িতে কারো আধার কার্ড, রেশন কার্ড, কোনো কিছু হয়তো অফিসিয়ালি কাজ করতে হবে, তো আমাকে একদিন অফিস ছুটি করতে হবে, কাজ অফ করতে হবে, করে আমাকে সেই কাজটা করতে। কেন আমি এই দায়িত্বটা যদি আমার বাড়ির কোনো মহিলাকে দিতে পারি, তো আমি কী হবে, আমার পুরুষত্ব অনেকটা কমে গেল। এই কাজটা আমি করব না, কারণ কি আমাকে দেখাতে হবে, এই যে একটু আগে রামের কথা হচ্ছিল যে আমি সব পারবো, আমার দ্বারা কোনো না হবে না, আমি কোনো যাতেই হারবো না। এই যে পারবো না, করব, সব কিছু করতে গিয়েই পুরুষরা মারাত্মক ধরনের মানসিক চাপে যায়। কারণ একটা মানুষ তো সে তো মেশিন নয় যে আমি সব কিছুই করে দেবো, সব কিছুই আমার সম্ভব, এটা কখনোই নয়। তো এই জিনিসটা তাদেরকে বোঝানো হয় যে তুমি একবার ভাবো যে তোমার বাড়ির পাশে বাজার, তুমি কাজে চলে যাবে কলকাতায়, তুমি সকালে উঠে বাজারটা তোমাকে করে তবে যেতে হবে। সেটা তুমি তোমার স্ত্রীকে দিলে, বাবাকে দিলে, মাকে দিলে, কাউকে দিনের যে কোনো টাইমে করলো, তোমারও হেডেকটা থাকলো না, টাইমটাও সেভ হলো, তুমি নিশ্চিন্তে যেতে পারলে। নাহলে তুমি সেই চিন্তা করে যাচ্ছ, রাস্তায় যেতে যেতে তোমার কিছু একটা হয়ে গেল। আমি আরও উদাহরণ দিই যে হসপিটালে গিয়ে একবার দেখবে যে কতজন পুরুষ রোগীর মানে হার্ট অ্যাটাক হয়েছে বা এই ধরনের কিছু, আর কতজন মহিলা, আর কত বয়সে। এখন দেখবে যে 24-25 বয়সের পর থেকে ছেলেদের স্ট্রোক হচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, মহিলারা 60 বছর পরেও দিব্যি ঠিকঠাক। কারণ কি? স্ট্রেস ম্যানেজমেন্টে একদম 5 জন মহিলা যদি এক জায়গায়, মেয়ে যদি এক জায়গায় থাকে, এত তারা নিজেদের মধ্যে কথা বলবে, এত মন খুলে গল্প করবে, এত কান্নাকাটি করবে, এত হাসাহাসি করবে যে তার ভিতরে কিছু চেপে থাকে না। আর যদি 5 জন পুরুষ একসঙ্গে থাকে, তাদের কাজের গল্প, টাকার গল্প, কার কটা বাড়ি হবে, এইসব চিন্তা, কেউ কারোর মনের ভিতরে কি আগুন জ্বলছে সেটা কেউ একটু প্রকাশ করবে না। হ্যাঁ, মানে ছোট হয়ে যাব, একদমই।
কেউ বললে বলবে দূর ছাত্র এইসব তো সবারই থাকে, লেগে থাকে, চল এগুলো ঠিক হবে, আলোচনাটা করবো, চল একটু বিয়ার আরো খাই। আরো এইভাবে, হ্যাঁ আরো এইভাবে করবে। এই সামান্য সমস্যাটা তুই সামলাতে পারছিস না, এই নিয়ে আবার এবং এইসব পপুলার করতে হবে। সিনেমা বা পপুলার কালচারে তো এইভাবে দেয়া হয় যে ব্রেকআপ হলো বা অন্য কোনো সমস্যা হলো বা অন্য কিছু, চল একটু বসে আমরা পার্টি করে নিই, একটু মানে সাবস্টেন্সে চলে গেলাম, ডিপেন্ডেন্সি, হ্যাঁ। নিজের ওপর ডিপেন্ড না করে। আমার যে সেটা রিলিজ করা দরকার, কেউ শুনবে, আমি দীপদাকে আমার কষ্টের কথা বলবো, বলবো। দীপদা 5 মিনিট সেটা শুনবে, আমার মনে হলো যে হ্যাঁ আমার কথাটা কেউ শোনার লোক আছে, আমার বন্ধু পরিবার, সেইটুকু আমিও বলতে পারবো না, কারণ আমার মনে হবে আমি দীপদাকে বলবো, দীপদার কাছে তো আমি, হ্যাঁ দীপদার কাছে তো আমি তাহলে ছোট হয়ে যাবো, দীপদা কি ভাববে, আমরা কাঁদতে পারি না, দীপদা পুরুষেরা কি কাঁদতে ভাববে পারে যে না। শামীম ছেলে, তো ছেলে হয়ে এইরকম আমার কাছে বলবে। হ্যাঁ, এত দুর্বল চিত্তের কথা বলছে। একদমই। আর এই জিনিসটা কিন্তু পিতৃতন্ত্র আমাদেরকে শেখায় যে তুমি কঠোর হও, কঠিন হও। নিজের মা বাবা মারা যাচ্ছে, কাঁদা যাবে না, কি অদ্ভুত বিষয় প্রায় ছেলেদের। একদম হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত একদম সমস্যা মিতো। হচ্ছে। পরে আমি কান্নাকাটি করতে শিখেছি। হ্যাঁ হয়তো, মানে কিন্তু কান্নাকাটি মানে কেঁদেছে, আড়ালে গিয়ে হাউ হাউ করে কেঁদেছে, হ্যাঁ, সবাই আসছে তাদের সামনে মানে একদম পুরো পাথরের মতো থাকতে হচ্ছে, দাঁড়িয়ে থাকতে দেখাতে হচ্ছে যে না আমি দেখো আমার এত বড় ক্ষতি হলো, আমি কিন্তু কাঁদছি না। আমার রিসেন্টলি, আমি ওর গল্প মনে হয়, আমার এক বন্ধুর বাবা চলে গেলেন আর কি। আমি ওর বাড়ি, আমি সেদিন ছিলাম না, আমি পরে যখন ওর বাড়িতে গেলাম, মানে হয়তো আমি এই ধরনের কাজ করি বলে ওর সাহসটা হয়েছে আমাকে বলার। ও বললো যে আমি ভীষণ ডিস্টার্বড, আমার একজন কাউন্সিলর, আমি ঘুমোতে পারছি না রাত্রে, আমার অনেক কিছু মনে হচ্ছে যে আরও কিছু করতে পারতাম হয়তো বাবার জন্য বা এটসেট্রা। আমি বললাম তুমি যা দেখতে পাচ্ছি তোকে তোকে এক্ষুনি কারোর সাথে কথা বল। ও বলল এখন বাড়িতে যেহেতু এত লোক, সবাই কি বলবে, এটা হয়ে যাক তারপরে আমি বলবো। মানে নিজের সেলফ কেয়ার টুকু সে করতে পারছে না, কারণ সামাজিক চাপ, লোকে কি বলবে যে এটার জন্য কাউন্সিলিং নিতে হচ্ছে। মানে এই জায়গাটা যেমন ওর কথায় মনে হলো, মানে সত্যিকারের গল্প, আমারই বন্ধু, আমি নাম করছি না, খিদিরপুরে থাকে, শ্রী শ্রী রবিশঙ্কর একাডেমি আলিপুর, ওখানে পড়ায় ফিজিক্সের টিচার। এবং প্রাইভেট স্কুলে যেরকম হয় প্রচুর চাপ, সকাল 6টা থেকে ওদের বাস তুলে নিয়ে যায়, বাড়িতে ফিরতে ফিরতে 6টা-7টা হয়ে যায়। ওর বাড়িতে যদি ফিউজ সারাতে হয়, বাজার করতে হয়, মানে বাড়িতে ওর স্ত্রী বলেন যে এটা তোমার কাজ, উনি সারাদিন জল ছাড়া থাকবেন, ইলেকট্রিসিটি ছাড়া থাকবেন, কিন্তু ও 8টার সময় আসলে পর ওকে সমস্ত ব্যবস্থা করতে হবে। এবং ও আমার সাথে কাছে কথা বলছিল যে আমি আর পারছি না এই জিনিসগুলো নিতে, কিন্তু এটা বলার ওর সাহস নেই, কারণ ওর স্ত্রীর চোখেও ছোট হয়ে যাচ্ছে। ও স্ত্রী বলছে এটা তো আমার কাজ নাকি, এটা কি মেয়েদের কাজ? মানে এখানেও মহিলারাও যে যে এইটা থেকে প্রশ্ন করব, মানে এটা একটা অদ্ভুত বিষয় হয়ে উঠলো যে দ্বীপ, এটা এই মানে শামীম বলছিল কথা যে ও যখন ট্রেনিং এ বলছে ছেলেদেরকে যে মেয়েদের কাজ বা হাউস হোল্ডের কাজগুলো এইভাবে করতে হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এবং তোমার গল্পটা থেকেও দেখা যাচ্ছে যে মহিলারাও নির্ধারণ করে দিচ্ছে তার ছেলেটিকে বা পুরুষটিকে, না তুই রান্নাটা কেন করবি, তোর কাপড় কাচাটা তুই কেন করবি, ওটা তো আমার কাজ, ওটা তো আমি করব, তুই কেন করছিস? এইটার কি রাজনীতি? এই রাজনীতির পেছনে কি আছে যে আমার কাজ চলে যাওয়ার একটা ভয়, যে আমার কাজটা যদি একটা কোনো পুরুষ করে ফেলে তাহলে তার একটা কাজ চলে যাওয়ার ভয়, আমার রেলিভেন্সি থাকছে না। আর একটা যে রাজনীতি থাকতে পারে যে আমি এই কাজটা করছি, আমি এই কাজটার সাথে সারাক্ষণ থাকছি, ফলে এই যে পুরুষ আমার ওপর নির্ভর করে থাকছে, পুরুষ আমার তাঁবে থাকছে, এই রাজনীতিটাও কি চলে? মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মহিলারা সব জায়গা থেকে তারা মানে নিজেদেরকে সরাতে তাদের হারাতে, সব জায়গায় পুরুষের কাছে সব কিছু যখন তারা হারাতে শুরু করেছে, একমাত্র তারা বাড়ির মধ্যে রান্নাঘরেই তারা তাদের পাওয়ার বা ক্ষমতাটুকু পায়। হ্যাঁ, কবিরের গল্পটা যেরকম বললে, হ্যাঁ, এইবারে যখনই একজন পুরুষ, এটা একদম তুমি ঠিকই বলেছো, অনেক আমাদের গ্রুপ মেম্বার বলো বা আমার বন্ধু বান্ধবরা বলেছে যে যখন আমি বাড়িতে আমি চাই করতে, আমার মা নিজে বলছে যে না তোকে জল আনতে হবে না, তোকে আমি কি মারা গিয়েছি, আমি করে দেবো। কেন? তার একটা ওই যে ইনসিকিউরিটির মানে ফিল হচ্ছে যে এই ক্ষমতাটুকুও যেটুকু আমার অবশিষ্ট আছে রান্নাঘর, এটুকু বোধহয় কেড়ে নেবে। কারণ তার তো বাঁচতে গেলে কিছু না কিছু তার তো থাকতে হবে, অবলম্বন প্রয়োজন, তার তো কোথাও নেই। বিয়ের পরে একজন মহিলা তার বাপের বাড়িতেও কোনো অধিকার নেই, তার স্বামীর বাড়িতেও শ্বশুর বাড়িতেও কোনো অধিকার নেই, তার নিজস্ব বাড়ি বলতে কিছু নেই। তো
তো একমাত্র ওই রান্নাঘরটুকু যেখানে সে তার ডিসিশন মেকিং বলো বা সব কিছু সে ওখানেই প্রয়োগ করতে পারে। কি রান্না হবে, কে কি খাবে, কাকে কখন কি দিতে হবে, সেইটুকুতে তার মনে হয় যে এইটুকু বোধহয় আমার স্বাধীনতাটুকু আছে। এবং সেইটুকু যখন একজন পুরুষ, কারণ কি এই পিতৃতন্ত্রের এই সমাজে ছোট থেকে তো সেই মহিলাও বড় হচ্ছে, পুরুষও বড় হচ্ছে, মানে একই টিউবওয়েল, একই কুয়ো, একই পুকুরের জল তো দুজনেই খাচ্ছে। তো মানসিকতাটা তো ওই তো একই রকম আছে না। তো তখনই তার মনে হচ্ছে যে কেন রে বাবা একজন পুরুষ সে কেন বাড়ির ভিতরে কাজটা করবে। কারণ সে তো ছোটবেলা থেকে যদি শিখতো যে সমান সমান অধিকার, যখন এখন আমরা বলি, যখন গিয়ে ট্রেনিং বলো মিটিংয়ে গিয়ে বলি যে ছোট থেকে তুমি তোমার বাচ্চাকে এটাই শেখাও যে তোমাদের দুজনেরই অধিকার সমান। ছেলে যদি মাছের মুড়ো খায়, মেয়েকেও মাছের মুড়োটা দাও। এইরকম নয় যে ছেলেকে মুড়ো দিচ্ছ আর মেয়েটিকে লেজা দিয়ে বড় করছো। ওখান থেকেই তার কিন্তু মানসিকতাটা তৈরি হয়ে গেল যে মেয়ে মানে আমাকে মনে হয় লেজা খেতে হবে, কি মেয়ে মানে ওই তো মা তো খাচ্ছে না, তো মা তো পরে খাচ্ছে, তাহলে মনে হয় আমাকে পরে খেতে হবে, কি হয়তো আমাকে কম খেতে হবে, কি আমাকে বোধহয় বাড়ির মধ্যে বেশি জোরে হাসা যায় না। তো তাকে ছোটবেলাকে তুমি এই শিক্ষাটা দাও যে না, একজন তোমার দাদা বা তোমার ভাই যেমন মানুষ হচ্ছে, তোমারও সেই বাঁচার অধিকার আছে। তবেই কিন্তু সে আগামী দিনে যখন গিয়ে তার শ্বশুর বাড়িতে যাবে, সেও কিন্তু ওই জিনিসটাই প্রয়োগ করতে শিখবে। না হলে তারও মনে হবে যে না, আমার মাকে দেখেছি, আমার ঠাকুমাকে দেখেছি এইভাবে করতে, তাহলে এটাই বোধহয় রীতি বা এটাই বোধহয় নিয়ম। না হলে আমি ওই যে প্রথমে বললাম না যে ভালো গৃহলক্ষ্মী হওয়া যাবে না, কারণ আমার সেখানে পাস করতে হবে গৃহলক্ষ্মী হিসাবে। তো এই জায়গাটা কিন্তু না, এটা চট করে পরিবর্তন করা খুব অসম্ভব। কারণ এখন আমরা যে সমাজের চিত্রটা দেখছি, এটা পাল্টাতে গেলে আমাদের একদম মানে শিকড় থেকে এটাকে ধীরে 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 পরিবর্তন করতে হবে। এরকম হুট করে যদি আমরা বলি হ্যাঁ যে এখন কেন মহিলারা পিছিয়ে পুরুষরা এগিয়ে, এটাকে সমান করতে হবে, একজনকে টেনে আরেকজনকে তুলে, এটা মানে একদম ওইভাবে সম্ভব একদমই সম্ভব নয়। এটা একদম ধীরে ধীরে একদম প্রথম থেকে যদি না শুরু করা যায়, এই পরিবর্তনটা আসা খুবই অসম্ভব। দীপ, এবার কিছু প্র্যাকটিক্যাল মানে ঘটনায় আসি, যেখানে দেখা যাচ্ছে যে এই যে পুরুষেরা আত্মহত্যা করতে পারছে, করে নিচ্ছে, তার চাপ নিতে পারছে না, এখানে তো মানে প্রাযোক্ত একেবারে পুরুষদের অধিকার নিয়ে কিভাবে কাজ করে? পুরুষের অধিকারটাকে দেখার ক্ষেত্রে আইনি কি সাহায্য করে? মানে পুরুষের অধিকার বললে সেটা হয়তো আমি মানে সেইভাবে বলতে পারছি না যে মানে অধিকার হিসেবে কাজ করছি। আমরাও সবার অধিকার নিয়েই কাজ করি, কিন্তু যেখানে হচ্ছে যে ছেলেদের যেখানে যেখানে সমস্যা হয়, যেখানে যেখানে তাদের অ্যাক্সেস কম, আমরা বলি যে প্রধানত আমাদের একটা বড় জায়গা হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে, মানসিক স্বাস্থ্য নিয়ে ছেলেদের সাথে কাজ করা, যাতে তাদের মানসিক স্বাস্থ্যর কোনো রকম দরকার হলে তারা যদি মনে করে যে তাদের সাহায্য লাগবে, তারা যেন বিনা সংকোচে চলে আসতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের নির্যাতন, যেটা আমরা জেন্ডার বেসড ভায়োলেন্সই বলি। আজকে আমরা একদম যদি পুরুষের ওপর নির্যাতন নিয়েই কথা বলি, যেখানে একজন এই যে মানে অতুল সুভাষের যদি আমি ঘটনাটা, একদম রিসেন্ট ইনসিডেন্ট, যেখানে একজন পুরুষ সে ভিডিও ইয়েতে বলে যাচ্ছেন যে আমি এই মৃত্যুর জন্য আমার স্ত্রীকে দায়ী করছি, এবং স্ত্রী এই আইনের একটা অপব্যবহার করছে এবং আমাকে একেবারে শেষ করে দিচ্ছে, আমার বাঁচার অধিকারটুকু শেষ করে দিচ্ছে। সেইখান থেকে কিভাবে দেখো একজন আমরা অবশ্যই আমরা যেখানে যারা যারা এই ধরনের কোনো রকম অসুবিধার মধ্যে আছে, যেটা বললাম যে মেন্টাল হেলথ সাপোর্ট ইজ একটা বড় সাপোর্ট, যেটা থেকে তারা কোপ করতে পারেন, তাদের পার্সপেক্টিভটা আলাদা হয়ে যায়। আসলে কি হয়, আমি যখন নিজেকে দেখতে পারি, যেটা শামীমও বারবার বলছে যে আমিও এখানে ছেলে হিসাবে এই পিতৃতান্ত্রিক স্ট্রাকচারটা শিকার হয়েছি, যেখানে আমার কোনো মানে বিবাহের সম্পর্কের মধ্যে আমার ওপর কোনো নির্যাতন হলে আমার কোনো আইনি সুবিধা নেই। এটা যখন আমি বুঝতে পারছি যে আইনি সুবিধা যে নেই, সেটা কেন, মানে সেটা এই কারণে নেই, কারণ আমি যে পিতৃতন্ত্রের ভেতরে ছিলাম তার অন্যতম মূল্যবোধ হচ্ছে মেয়েরা দুর্বল, ছেলেরা সবল। তাহলে দুর্বলকে রক্ষা করার জন্যই আইন। আমি যেহেতু সবল মনে করছি ছেলে মানে পুরুষ শরীর হিসাবে, আমার জন্য আইন স্বাভাবিকভাবে থাকবে না।
আমাদের দেশে এখনো তো ছেলেরাই আইন প্রণয়ন করে, তো তারা নিজেরা মনে করেন না যে তাদের ছেলেদের জন্য জন্য আইন কোনো প্রয়োজন। আইন দরকার, আমাদের জন্য কিসের আইন প্রয়োজন। এই পার্সপেক্টিভটা, যেটা শামীমও বারবার বলছে, যে এই পার্সপেক্টিভটা এটা পাওয়াটা একটা ভীষণ important, জরুরি। হ্যাঁ বলবে, মানে এই যে অধিকাংশই পুরুষ যারা আইন প্রণেতা, তারা এখনো অবধি ঠিক করছে না যে আমাদের জন্য, আমাদের এই পুরুষদের জন্য সত্যি সত্যি আইনের প্রয়োজন আছে, আইনের সুরক্ষা আছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলে। ইনফ্যাক্ট যখন নির্ভয়া কাণ্ড হয়েছিল দিল্লিতে, আমার এখনো মনে আছে, প্রচণ্ড আন্দোলন হয়েছে সারা মানে দেশে, মানে বিশ্বের মধ্যে বোধহয় শুধু একটা জেন্ডার ইকুইটির ইস্যু নিয়ে ভারতবর্ষ বোধহয় রেকর্ড করেছিল, যেভাবে একটা আন্দোলন রাস্তায় নেমেছিল সে সময় সারা ভারত জুড়ে। রাত্রেবেলা পার্লামেন্ট বসেছিল আইন পাশ করার জন্য জাস্টিস ভার্মা কমিশনের ইয়েতে। তাতে জাস্টিস ভার্মা কমিশনের রেকমেন্ডেশন ছিল যে রেপ এবং সেক্সুয়াল অ্যাসল্টকে জেন্ডার নিউট্রাল করা হোক। হেসে উড়িয়ে দিয়েছিলেন এমপিরা, যারা বেশিরভাগ ওখানে পুরুষরা ছিলেন। তারা বললেন যে এটা আবার হয় নাকি, ছেলেদের সাথে কি করে রেপ হয়, ছেলেদের সাথে কি করে অ্যাসল্ট হয়, ছেলেদের সাথে কি করে। আমি হঠাৎ মহিলাদের এবং মহিলাদের আন্দোলনকে ব্লেম করে কি করব? আমারই ওই যে যেটা স্বামী বললেন না, যে আমারই মতো লোকেরা যারা, আমারই মতো মানুষ যারা আমার শরীরের লক্ষণ বিশিষ্ট, তারা যদি আমার ওপরে হয়ে ঘটে যাওয়া অত্যাচারটাকে ইনভিজিবলাইজ করে দেয়, অদৃশ্য করে দেয়, দোষটা কোথায় রাখবো আমি? তো এইটা একটা বোঝার একটা জায়গা আছে, যে কিভাবে ছেলেরা যখন বুঝতে পারে যে কেন এই জিনিসটা হচ্ছে, এই ঘটনা। 498 নিয়ে আমি বলছি, 498 নিয়ে লাইক আমি যেটা বলছি, বিভিন্ন ধরনের আইন নিয়ে মিসইউটিলাইজেশন আছে, মিসইউজ আছে। 498 নিয়েও হয়েছে, সুপ্রিম কোর্টের এখন গাইডলাইন্স এসে গেছে। এখন কিন্তু 498A মানেই ধরে নিয়ে আগে জেলে ভরে দিলাম তারপর, এটা নয় কিন্তু। এখন সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলছে যে এভিডেন্স থাকতে হবে, যথেষ্টভাবে বুঝতে হবে যে একটা অ্যাকচুয়ালি সেটার ক্রুয়েলটির একটা এভিডেন্স আছে। আমি গিয়ে বলছি যে আমার সাথে প্রত্যেকদিন বাদানুবাদ হয়, ঝগড়া হয়, দ্যাট ইজ নট কনসিডার্ড ক্রুয়েলটি। সো কিছু কিছু চেঞ্জেস হচ্ছে। এখনো পক্সো, যেটা বাচ্চাদের ওপরে যৌন নির্যাতনের আইন, যেটা জেন্ডার নিউট্রাল, কটা ছেলেদের ওপরে সেক্সুয়াল ভায়োলেন্সের কেস রিপোর্টেড হয়, যেখানে সরকারি তথ্য বলছে যে 50-50, মানে যদি 100 জন ছেলে মেয়ে থাকে যাদের ওপরে যৌন নির্যাতন হয়েছে, তার 50% হচ্ছে ছেলেরা, 50% মেয়েরা। ইনফ্যাক্ট স্ট্যাটিস্টিক্সে 52 আছে, ছেলেরা বেশি আছে, হ্যাঁ, চাইল্ড অ্যাবিউজ বেশি আছে। আমি 50 ধরছি আর কি, যে সমান সমান। কটা ছেলেদের কেস রিপোর্টেড হয়? এখানেও কি সেই মনস্তত্ত্ব যে আমার সাথে অ্যাবিউজ হয়েছে, আমি তো পুরুষ, আমি এই গল্পটা আমার বলতে প্রবলেম, পারবো আমি না, বলতে পারবো না, আমাকে তো লজ্জায় আমি অধপতন হয়ে থাকবো। আমি একটা মেয়েরও কিছু লজ্জার ইস্যু আছে, কিন্তু তাহলেও একটা মেয়ের একটা সাপোর্টের জায়গায়ও আছে, যে ওর ওপরে হয়েছে, অন্তত রেকগনাইজড। আমার ওপরে যদি কোনো যৌন নির্যাতন হয়ে থাকে, এটা রেকগনাইজড নয়। এটা আবার কি, এটা তো হ্যাঁ একটা মজার ব্যাপার হচ্ছে, হাসি তামাশার ব্যাপারে, তোর উপরে হয়েছে হাসির ব্যাপার আর কি। তোর আবার বেশি তুই কি মেয়ে যে তুই এটা নিয়ে এত কথা বলছিস? কিন্তু পুরুষেরা কি অসহায় বলো, মানে এবং সাইকোলজিস্টরাই প্রধানত এটা কিন্তু বারবার তুলছেন, যে তাদের কাছে যখন পুরুষরা আসেন কোনো মানসিক সমস্যা নিয়ে, অনেক সময় ট্রেস করতে করতে দেখা যায় 22 বছর পুরনো, 25 বছর পুরনো যৌন নির্যাতনের ঘটনা তাদের সম্পূর্ণ কনফিডেন্সটাকে নষ্ট করে দিয়েছে। মানে আমরা রেগুলারলি ডিল করি, আর কি বলবো, মানে আমার মানে এত মানে কি বলবো, একটা অদ্ভুত একটা পাওয়ারলেসনেস লাগে, যে আজকে এই মানুষটি এখানে এসে দাঁড়িয়েছেন লড়াই করতে করতে, সেই 22 বছর আগে এটা অ্যাড্রেসড হলে আজকে এই এত চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তাকে আসতে হতো না। তা সত্ত্বেও তো লোকে হাসাহাসি করছে। মানে আমরা যখন এটা নিয়ে কথা বলি, লোকে হাসাহাসি করে। পক্সোর নামে কত ফলস কেস যে ছেলেদের ওপরে হয়ে ঢুকে যাচ্ছে, শুধুমাত্র দুটো পরিবারের জমির বিবাদ হচ্ছে। আমি হঠাৎ বললাম এই বাড়ির ছেলেটা আমার মেয়েটির ওপরে কি বলবো যৌন নির্যাতন করেছে, ঢুকে গেল জেলে। এবার মিনিমাম 45 ডেজ তো থাকছে, সে ওখানে তার কেস চলছে। আমরা এগুলো নিয়ে চেষ্টা করছি বারবার আলোচনা করতে, যে এই মিসইউজটা যেন না হয়। অবশ্য মুশকিল কি বলুন তো, মিসইউজ তো ছেলেরাই করছে। জজও ছেলে, উকিলও ছেলে, পুলিশও ছেলে, যারা অ্যাকুজেশন আসছে নিজের মেয়ের হয়ে সেও ছেলে। মানে এইটা কোথাও একটা বোঝার দরকার আছে, যে মানে আমরা মেয়েদের বিরুদ্ধে কিন্তু মোর্চা খুলে কোনো লাভ নেই। মেয়েরা এখানে এখনো অ্যাক্টারই নন, অ্যাক্টার এখনো ছেলেরা। তারাই কোথাও যদি সেন্সিটিভ না হন,
তাহলে তো শুধুমাত্র মেয়েদের ব্লেম করে আমার লাভ নেই। এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর, মানে তুমি ডেটা অ্যান্ড ফিগার দিয়ে যেভাবে বোঝাচ্ছ, এটা ভয়ঙ্কর তথ্য উঠে আসছে। প্রাজকের কাছে তাহলে এই নিয়ে যাওয়া যায় আর কি, এই নিয়ে এই মানে সেটা আইনগত এর সাহায্যটাও পাওয়া যায় এবং মেন্টাল সাহায্যটাও পাওয়া যায়, এবং স্বয়মের কাছে যে বিষয়টা নিয়ে যাওয়া যায় যে কিভাবে পৌরুষ আমাদের আমাদের যেটা বলি, আমাদের স্বয়মের মূল কাজ হচ্ছে পুরোপুরিভাবে মহিলাদের উপর যত ধরনের নির্যাতন হয় সেগুলো যাতে বন্ধ হয়, সেই কারণে। এইবারে আমরা যেটা পুরুষদের সঙ্গে কাজ করা শুরু করেছি, সেই মানে প্রেক্ষাপটটা হচ্ছে যে মহিলাদের সঙ্গে প্রায় 15 বছর 20 বছর কাজ করার পরে স্বয়মের হঠাৎ মনে হয়েছে যে মহিলাদের সঙ্গে আমরা যে কাজটা করছি সেটা পুরোপুরি একতরফা হয়ে যাচ্ছে। মহিলারা আমাদের কাছে আসছেন, তারা জানছেন, তারা সব কিছু অ্যাওয়ার হচ্ছেন, ঠিক আছে, কিন্তু তাকে ফিরে কোথায় যেতে হচ্ছে? ফিরে তার বাড়িতে যেতে হচ্ছে। আর যে বাড়িতে যাচ্ছে সেখানে তার স্বামী, ছেলে, যে পুরুষ মানুষগুলো আছে তাদের তো কোনো মানসিকতার পরিবর্তন হয়নি। তো লড়াই তিনি করছেন যে মানুষগুলোর সঙ্গে, তাদের সঙ্গে না কাজ করা পর্যন্ত এই নির্যাতনটা বন্ধ হবে না। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু পুরুষদের সঙ্গে কাজ করা শুরু। এবার পুরুষদের সঙ্গে কাজ করতে গিয়ে আমরা যেটা বুঝেছি যে পুরুষরা যে, দেখো, সব পুরুষরা যেমন নির্যাতনকারী নয়, তেমনি এটাও সত্য মহিলাদের উপর যারা নির্যাতন করছে তারা তো পুরুষ। তো এইভাবে আমরা ওদেরকে বলি যে দেখো, আমরা যখন অভিযোগটা করছি মানে এই নয় যে সমস্ত পুরুষ, এই যে একটু আগে আমি বলছিলাম যে পিতৃতন্ত্র আমাদেরকে একটা ব্র্যাকেট বা একটা গোষ্ঠীর মধ্যে ফেলে দিয়েছে, সব পুরুষ কিন্তু অত্যাচারী নয়। আর যেই পুরুষ ও অত্যাচারী সে কিন্তু জন্মে অত্যাচারী হয়নি, এই সমাজ তাকে অত্যাচারী বানিয়েছে। তো আমাকে প্রথম খুঁজতে হবে যে সে কিভাবে অত্যাচারী হলো, এই সমাজ, এই পিতৃতন্ত্র তাকে কিভাবে ধীরে ধীরে অত্যাচারী তৈরি করলো। তো সেই জিনিসটা আমি যদি না ভাঙতে পারি তো এ তো হতেই থাকবে, তো সার্কেল ওয়াইজ ঘুরতেই থাকবে। সেই কাজটা করতে গিয়েই আমরা এই জিনিসগুলো ধীরে ধীরে করলাম যে ছেলেদের সঙ্গে কাজ করতে হবে এবং ছেলেদেরকে বোঝাতে হবে যে এই সমাজ থেকে তারা সুবিধা পাচ্ছে না অসুবিধা পাচ্ছে। টক্সিক প্রিভিলেজ, যেটা বিষাক্ত সুবিধা, সেটা কি তাদেরকে জানাতে হবে। তো এইভাবে যখন কাজ শুরু হলো, এইভাবে করতে করতে দেখা গেল যে হ্যাঁ, সত্যি যখন আমরা উভয় দিক থেকেই একই কাজ করছি তখন কিন্তু এই নির্যাতনের পরিমাণটা এলাকার মধ্যে আস্তে আস্তে কমছে, বা লোকজন জানছে অ্যাটলিস্ট যে এটা নির্যাতন, এটা করা যাবে না, বা এটা করলে আমার পরিবারের মধ্যে একটা মহিলার উপর যদি নির্যাতন হয় পরিবারের বাকি সদস্যরা কেউ হাসি খুশি থাকবে কি? তাদের মধ্যে কিছু না কিছু এফেক্ট পড়ে, প্রভাব পড়ে, সে পুরুষ হোক আর মহিলা হোক। একজন মানুষের উপর নির্যাতন হচ্ছে মানে শুধু সেই একমাত্র প্রভাবিত হচ্ছে, তার উপরে একমাত্র অত্যাচারটা হচ্ছে তা না, সেই অত্যাচারের ওয়েবটা সকলের মধ্যে যায়। তো সেখান থেকে বাঁচতে গেলে আমার কি করা উচিত, এইভাবেই কিন্তু ওদের সঙ্গে কাজ করতে 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 যেটা দীপদা বললো, অবশ্যই আমরাও এখন ভাবছি যে ছেলেদের একটা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা বা তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবা খুব দরকার, যেটা দীপরাও করে থাকে একদমই। এবারে আমাদের এতদিন মহিলাদের সঙ্গে এই কাজটা হতো, এখন ধীরে ধীরে আমরা সেই প্রসেসটাও শুরু করেছি। আমাদের যে দিদিরা কাউন্সিলর দিদিরা যান তাদের কাছে ছেলেরাও এখন কাউন্সিলিং করছেন এবং মহিলারা তো করেন, যাতে করে কি ওরা বেরিয়ে আসতে পারে। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড আমাকে একটা খুব অপমান কথা বললো, আমি সেটা নিতে পারলাম না, আমি গিয়ে সুইসাইড করলাম। তো সুইসাইড করলাম মানে ক্ষতিটা কার হলো, এই জিনিসটা তাকে বোঝানো হয় যে তুমি কি ভাবছো তুমি আত্মহত্যা করলে মানে কি তোমার সব কিছু সমস্যার সমাধান? তুমি আত্মহত্যা করলে মানে যে সমস্যাটা তোমার মধ্যে ছিল সেটা তোমার পরিবারের মধ্যে ছড়িয়ে গেল। তো এইভাবে ওদের সঙ্গে কাজ করা হয়। এবং দেখো, কাজ যদি আমি তার সঙ্গে না করি, তাকে যদি না বলি, তাকে যদি না আমি দেখাই, তো সে পরিবর্তন হবে না। আমাদের সকলের লক্ষ্য একটাই যে সমাজ থেকে নির্যাতন, হিংসা, সে পুরুষ হোক মহিলা হোক যে কোনো মানুষের উপরে হোক, একটা হিংসামুক্ত সমাজ তৈরি করাই আমাদের সকলের লক্ষ্য। অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে। আরও সময় থাকলে আমরা আরও যেভাবে আমরা 3 পুরুষ ঢুকেছিলাম, একেবারে পৌরুষের আস্ফালন করতে আমরা ঢুকিনি। আপনাদের নিশ্চয়ই শুনে ভালো লাগবে আমাদের এই কথোপকথন।
এবং আমরা যেটা বলছি বারবার যে কথাটা যে পুরুষ বা নারী নয় আর কি, এই পিতৃতন্ত্র আমাদেরকে যেভাবে গ্রাস করে ফেলছে সেই গ্রাস থেকে আমাদেরকে বেরোতে হবে এবং বেরিয়ে আমরা মানুষ হয়ে উঠবো। এটুকুই আমরা যদি নিজেদের মধ্যে ঠিকঠাক রাখতে পারি, যে আমরা এই মানুষটা হওয়ার চেষ্টাটা করতে পারি, তাহলে আমরা অনেকটা দূর এগোবো। যে কোনো রকম সাহায্যের জন্য প্রাযোগ এবং স্বয়মের আমরা যোগাযোগ নাম্বার দিয়ে দেব, তাদের সাথে আপনারা নিশ্চিন্তে যোগাযোগ করে নিতে পারবেন এই ব্যাপারে। যদি কোনো রকম আইনি এবং মানসিক সমস্যা হয়, পুরুষের এবং মহিলার যাদেরই হোক এই সমস্যাটা, তারা যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।